আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। দ্বিতীয় অধ্যায়ের উপর লেকচার 4 হবে আজকে। আমরা জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়টার উপর এর আগে আমরা আরও 3টা লেকচার শেষ করেছি। তো তোমরা যারা আগের 3টা লেকচার যারা করো নাই, ওই লেকচার 3টা করে দেন এই ক্লাসটা করবা। কারণ বেসিক থেকে ওই বিষয়গুলো না বুঝলে কিন্তু এখানে এসে একটু সমস্যা হতে পারে। সো ওই 3টা ক্লাস খুব ভালোভাবে করে দেন এই ক্লাসটা করবা, এটা তোমার জন্য ভালো হবে। আর একটা কথা বলে রাখি, সেটা আমি যখন নোট করব তখন তুমি নোট করবা, আমি যখন লিখবো তখন তুমি লিখবা, আমি যখন চিত্র আঁকবো তখন তুমি চিত্র আঁকবা। তাহলে আমার লেকচার শেষ হয়ে যাবে, তোমার নোটও শেষ হয়ে গেল। এতে আত্মস্থ হবে, এটা তুমি খুব সহজে বুঝতে পারবা। বাট পরে আমি যে লেকচার স্লাইড দিব এটা দেখে দেখে উঠাবো, ওরকম চিন্তা ভাবনা করে যদি রাখো, এটা কিন্তু নিজের সমস্যা হবে, নিজের ক্ষতি নিজে করবা। সো আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য যেটা ভালো হবে। আমরা শুরু করতেছি। আজকে আমরা যে টপিকটা পড়ব, আজকে যেহেতু লেকচার 4, এখানে আমরা নিউক্লিয়াস, ক্রোমোজোম, তারপর উদ্ভিদ টিস্যু যে আছে, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু, এগুলোর ভিতর থেকে সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই বিষয়গুলো একেবারে বেসিক থেকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের প্রথম যে টপিক, সেই টপিকটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসটা এটা একটু আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখি, তারপর আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমরা একটু নিউক্লিয়াসটা দেখে নিই। তো আমরা একটু নিউক্লিয়াসটা দেখব। তো এইটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কোষের ভিতরে অবস্থিত। তো এই নিউক্লিয়াসটা কিভাবে আবিষ্কৃত হইল? 1831 সালে স্কটল্যান্ডের একজন উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রাউন, ওনার নামটা একটু ভালোভাবে খেয়াল করবা। ওনার নাম রবার্ট ব্রাউন। কত সালে? 1831 সালে। স্কটল্যান্ডের স্কটল্যান্ডের অধিবাসী। তো উনি এই মাইক্রোস্কোপের মধ্যে, অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে উনি অর্কিড পাতার একটা কোষ নিয়ে, অর্কিড পাতার কোষ নিয়ে একটু দেখতেছে, গবেষণা করতেছে। তো গবেষণা করতে হঠাৎ করে লক্ষ্য করলো যে কোষের ঠিক মাঝখান বরাবর একবারে স্বচ্ছ গাঢ় একটা বস্তু দেখা যাচ্ছে, কোষের মাঝখান বরাবর। দেন এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এটা তো আগে কখনো লক্ষ্য করে নাই, কী ব্যাপার, এটা কি। দেন আরও কয়েকটা কোষের স্লাইড আনে, দেন ওটা অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখে যে কথা ঠিক, প্রত্যেকটা কোষের মাঝখানেই একটু গাঢ় স্বচ্ছ একটা বস্তু দেখা যাচ্ছে, এইটা কি। দেন উনি ওটার নাম দেয়, এটা হলো কোষের কেন্দ্র। এটা কোষের কেন্দ্র। এই যে কেন্দ্রটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে নিউক্লিয়াস। তো এইভাবেই এটার নাম হয়ে গেল নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে কোষের কেন্দ্র। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে কেন্দ্র। তো এই যে 1831 সালে রবার্ট ব্রাউন উনি অর্কিড পাতার নিয়ে গবেষণা করতে করতে নিউক্লিয়াস আবিষ্কার করে ফেললেন। যখন দেখলেন যে প্রত্যেকটা কোষের মাঝখান বরাবর আছে, তাহলে নিশ্চয়ই এটা সেন্ট্রাল কোনো কিছু, যেটা মাঝখানে থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। তো পরবর্তীতে দেখা গেল যে কোষের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বস্তু, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুকে এই নিউক্লিয়াস সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মজার একটা বিষয়। তো এই নিউক্লিয়াসটা কেন এই কন্ট্রোল যে করে, কারা করে? তার পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গর মধ্যে নিউক্লিয়াসই হলো কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এটা একটু গোলাকার। নিউক্লিয়াসটা চারপাশ দিয়ে দ্বিস্তরী একটা আবরণ দ্বারা আবৃত থাকে। এই যে দ্বিস্তরী আবরণ দেখো, নিউক্লিয়াসের চারপাশ দিয়ে এই যে দ্বিস্তরী আবরণ। তো এটা আমরা আগে আলোচনা করছি যে শুধু নিউক্লিয়াস না, একটা কোষের ভিতরে যতগুলা অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, যেটাই বলো, রাইবোজোম না, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, যত আবরণ আছে, ঝিল্লিযুক্ত আবরণ অঙ্গাণু যেগুলা, প্রত্যেকটা অঙ্গাণু দ্বিস্তরী, প্রত্যেকটা অঙ্গাণুর ঝিল্লি আবরণ কি দ্বিস্তরী। তো নিউক্লিয়াসের আবরণ দ্বিস্তরী। এই যে একটা স্তর, এই যে একটা স্তর। এই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের আবরণ। আর নিউক্লিয়াসের ভিতরে এই যে অপেক্ষাকৃত গাঢ় আরও একটা বস্তু দেখা যাচ্ছে, এটার নাম নিউক্লিওলাস। এটার নাম কি? নিউক্লিওলাস। এবং এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর মাঝখানের যে এই যে স্বচ্ছ জেলির মতো, অর্ধ স্বচ্ছ জেলির মতো যে পদার্থগুলো আছে তরল, এটা নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো নিউক্লিওপ্লাজম।
এই নিউক্লিওপ্লাজমের মধ্যে একটু ভালো করে খেয়াল করো, এই যে সুতার মতো দেখা যাচ্ছে এগুলা কি? এগুলা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম আছে বলেই নিউক্লিয়াসের এত দাম, ক্রোমোজোমে আছে বলেই নিউক্লিয়াসের এত গুরুত্ব, কারণ মূল কাজটা ক্রোমোজোমে করে। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। তাইলে মোটামুটি এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস সংক্রান্ত আমরা একটু 3D অ্যানিমেশন দেখে নিলাম। এবং হচ্ছে আমরা যদি এই যে নিউক্লিয়াসের যে আবরণ, আমি বললাম যে প্রত্যেকটা আবরণই হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, প্রত্যেকটা অঙ্গাণু দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তো নিউক্লিয়ার মেমব্রেনটাকে যদি আমরা একটু দেখি, এই নিউক্লিয়াসের যে আবরণ, নিউক্লিয়ার মেমব্রেনটাকে যদি আমরা দেখি, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা এই যে দ্বিস্তর বিশিষ্ট, এই যে একটা স্তর, এই যে একটা স্তর, এই হলো দ্বিস্তরী আবরণ। এবং এই যে মাঝখানে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। আমরা একটু নিউক্লিয়াসটা দেখি। এই যে নিউক্লিয়াসটা যে আছে, নিউক্লিয়াসের যে আবরণ, এটা কিন্তু মাঝে মাঝে ছিদ্র আছে। এই যে একটা ছিদ্র, তারপরে এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই যে ছিদ্র। তো এই ছিদ্রগুলো হচ্ছে কি? নিউক্লিয়ার রন্ধ্র। একবার সিম্পল বিষয় চিন্তা করো, এই যে বই দেখে দেখেও তো মুখস্থ করার কিছু নাই। এই যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ, আবরণটা কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। তো দ্বিস্তর বিশিষ্ট আবরণগুলো আসলে কি দ্বারা তৈরি? প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। তুমি ওই যে প্লাস্টিডের আবরণ বলো, মাইটোকন্ড্রিয়ার আবরণ বলো, নিউক্লিয়াসের আবরণ বলো, কিংবা হচ্ছে গোলজি বস্তুর আবরণ বলো, ওই যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেগুলো, প্রত্যেকটার আবরণই হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, এবং এই আবরণগুলো লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি। একবার সিম্পল বিষয়। এবং হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র, এগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। তো এই ছিদ্রর কাজ কি? একটা ঘরের দরজার কাজ কি? দরজার ভিতর দিয়ে মানুষজন ঢুকতে পারে, আবার বের হইতে পারে। তো এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ছিদ্র, এর কাজ কি? নিউক্লিয়াসের যে চারপাশ দিয়ে সাইটোপ্লাজম যে অঙ্গাণু আছে, সাইটোপ্লাজম যে আছে, পদার্থ আছে, বিভিন্ন পদার্থ নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে, আবার নিউক্লিয়াস থেকে বের হবে, এটাই তো এদের কাজ। সিম্পল জিনিস, মানে অত জটিল করে চিন্তা করবে না। তো আশা করি 3D অ্যানিমেশনটা বুঝতে পারছো, যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে দ্বিস্তরী আবরণ, তো এই যে নিউক্লিওলাস অপেক্ষাকৃত গাঢ় বস্তু, আর এর ভিতরে এটা হচ্ছে টোটাল হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে কি আছে? ডিএনএ অবস্থান করে বা ক্রোমোজোম থাকে। এই হলো মোটামুটি। এখন হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করব সেই বিষয় নিয়ে আমরাই করব। আমরা প্রথমে এখন হচ্ছে নিউক্লিয়াসের চিত্র আঁকবো। তো আমার সাথে সাথে তোমরাও নিউক্লিয়াসের চিত্র আঁকবে ইনশাল্লাহ। একবার সিম্পলভাবে আমরা চিত্র আঁকার চেষ্টা করব, অত আহামরি জটিল কোনো কিছু না। এই যে আমার সাথে সাথে তোমরা চিত্র আর্ট করে ফেলো। এই যে দুইটা দিছি, এই যে আরেকটা দিলাম, এই যে আরেকটা দিলাম, এই যে দিলাম, সিম্পলভাবে। তো নিউক্লিয়াসের চিত্র আঁকার জন্য তোমরা অনেকেই কি করো? অনেকেই হচ্ছে কম্পাস ব্যবহার করো, কম্পাস দিয়ে করার চেষ্টা করো। দয়া করে কম্পাস দিয়ে করবা না, কারণ হচ্ছে কম্পাস দিয়ে করলে একেবারে যে পিওর গোল হয়, পিওর বৃত্ত হয়। নিউক্লিয়াস কিন্তু আসলে পিওর বৃত্ত না, বিভিন্ন আকৃতির হয়। এটা গোলাকার হইতে পারে, একটু টেমনা হইতে পারে, ঢেমনা হইতে পারে, তারপর ডিম্বাকার হইতে পারে, ঠিক আছে, উট পাখির ডিমের মতো হইতে পারে, তো এটার আলুর মতো হইতে পারে। এটা কোনো সাইজ কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। সো একেবারে কম্পাস দিয়ে না দিয়ে হাতে দিবা, এটাই বেস্ট হবে। তো আমরা হচ্ছে এই যে দ্বিস্তরী আবরণ, যেহেতু এই যে দ্বিস্তরী আবরণ আমরা দিয়ে দেই। তো আমার সাথে সাথে চিত্র আর্ট করে ফেলো। বায়োলজি কিন্তু চিত্র নির্ভর, যে যত ভালো চিত্র আঁকতে পারবে, চিত্র মনে রাখতে পারবে, ইন্ডিকেট করতে পারবে, সে তত ভালো রেজাল্ট করবে। একবারে এটাই সত্য কথা। যে কেউ যদি বলো চিত্র আঁকতে পারে না, তাহলে তুমি প্র্যাকটিস করো, আঁকে কীভাবে আঁকতে পারবা? তোমাকে প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে একটা এভাবে একটা দাগকে তুমি দিতে পারবা না। তুমি যদি বলে না এটা পারে, তাহলে সমস্যা। এই যে আর একটা দাগ দিতে পারবা না, তো এটার সাথে এটা মিলিয়ে দাও, এই যে হইলো। এরকম এখানে আরেকটা দাগ দাও, আরেকটা দাগ দাও, এই যে মিলিয়ে দাও, এই যে হইলো। তো পারি না বলতে এটা তো কোনো কথা না। ওইসব মিথ্যা অভিযোগ দিয়ে তো কোনো লাভ নাই, এটা কোনো কথা হইলো? আচ্ছা, এই যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ, সেটা দিয়ে নিছি। এখন হচ্ছে মাঝখানে নিউক্লিওলাস দিব, অপেক্ষাকৃত গাঢ় বস্তু, এই যে নিউক্লিওলাস দিলাম। ওকে, তাইলে হচ্ছে এই যে আমরা মোটামুটি পেয়ে গেলাম নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের গায়ে কিন্তু ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমগুলো মূলত নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে। তাহলে এখানে আমি যে কিছু পেঁচানো ক্রোমোজোম দিই, এটা নিজের মতো করে দিবা, ঠিক আছে? এই যে আমি যেভাবে প্যাচ দিচ্ছি ওইভাবেই প্যাচ দিতে হবে, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। নিজের মতো করে এই যে কিছু প্যাচ টেস্ট দিয়ে নিলা।
তারপরে হচ্ছে এই যে পেজটা দিয়ে নিলা। দেন হচ্ছে এখন কি করব আমরা, এই যে নিউক্লিওপ্লাজম যেগুলো ডট 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 বেশ কিছু ডট ডট দিয়ে নিউক্লিওপ্লাজম দিয়ে নিলাম। নিউক্লিওপ্লাজম কি? ওই যে নিউক্লিয়াসের ভিতরে যে অর্ধস্বচ্ছ তরল পদার্থগুলো থাকে জেলির মতো, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, এই তো এটা কিন্তু সিম্পলভাবেই হয়েছে, অত জটিল কিছুই না, সহজভাবে চিত্রটা আমরা রেখে ফেলছি ইনশাআল্লাহ। তো এখন চিত্র আঁকা শেষ হয়েছে, এখন আমরা ইন্ডিকেট করব। মনে রাখবা, চিত্র সুন্দর অসুন্দর বড় কথা না, ইন্ডিকেটটা এক্স্যাক্টলি পিওর বিশুদ্ধভাবে করাটা আবশ্যক। তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে এই যে আবরণ থাকে, এটাকে বলা হয় হচ্ছে কি নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এই যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লির মাঝে মাঝে ছিদ্র থাকে, এগুলাকে কি বলা হয়? ছিদ্রগুলাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে যেটা হচ্ছে কি নিউক্লিয়ার রন্ধ্র। এটা একটু আচ্ছা এখানে দিই, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে হচ্ছে এই যে অপেক্ষাকৃত গাঢ় বস্তু, এই যে বাকি যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, বা হচ্ছে আমরা এই যে এখানে এটা আছে, এটা আমরা ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আবরণের মাঝে মাঝে যে ছিদ্র থাকে, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে অপেক্ষাকৃত গাঢ় যে বস্তুটা থাকে, এটা হচ্ছে কি নিউক্লিওলাস। এটা হচ্ছে এই যে ডট ডট যে দিছি, মানে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস এর ভিতরে যে জেলির মতো যে পদার্থ থাকে, এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এরপর এই যে জালিকাকার পেঁচানো যে সুতাগুলা দিছি, এগুলা কি? এগুলা হচ্ছে ক্রোমোজোম। এগুলাকে বিভিন্ন নামে বলা যেতে পারে। এটাকে ক্রোমোজোম বলা যেতে পারে, এটাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা বলা যেতে পারে, ক্রোমাটিন বস্তু বলা যেতে পারে, নিউক্লিয়ার রেটিকুলাম বলা যেতে পারে। তো তোমাদের বইয়ের মধ্যে এটা লেখছে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তার মানে নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম সব একই জিনিস। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, যেমন এই যে একটা এই যে দাগ দিয়ে, এটা হচ্ছে ক্রোমাটিন বস্তু লিখলাম, ক্রোমাটিন বস্তু। তো এটাকে আমরা ক্রোমাটিন বস্তু লিখতে পারবো, ক্রোমাটিন জালিকা লিখতে পারবো, ক্রোমোজোম লিখতে পারবো, অথবা নিউক্লিয়ার রেটিকুলাম লিখতে পারবো। যে কোনো কিছু নামে এটাকে ডাকা যাবে, এই কয়টা নামে। তো এই মোটামুটি নিউক্লিয়াস আঁকা হইলো, ইন্ডিকেট করা হইলো। এখন আমাদের অবশ্যই এই কথাটা লিখতে হবে, চিত্র নিউক্লিয়াস। চিত্র হচ্ছে কি নিউক্লিয়াস, এই কথাটা অবশ্যই লিখতে হবে। আমি সুন্দর করে চিত্র আঁকছি, ইন্ডিকেট করছি, এই কথাটা লিখি নাই, আমি কিন্তু কোনো মার্ক পাবো না। তাহলে এটা হলো মূল জিনিস, চিত্র আঁকলে এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এখন আসা যাক পরীক্ষার মধ্যে এটা কিভাবে প্রশ্ন আসবে। পরীক্ষার মধ্যে গ নাম্বারের একটা প্রশ্ন আসবে যে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। নিউক্লিয়াসের গঠন, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো যে উদ্দীপকটা কেমন হবে। উদ্দীপকের মধ্যে হচ্ছে সরাসরি একটা কোষের চিত্র দিয়ে দিবে, কোষের মাঝখানে একটু গোল দিয়ে এ বি সি দাগায় দিল যে এর গঠন বর্ণনা করো। অথবা এটা হলো চিত্রযুক্ত উদ্দীপক, অথবা এটা যদি বর্ণনামূলক যদি উদ্দীপক লেখে, সেই ক্ষেত্রে একটু মাথায় রাখবো বর্ণনা কিন্তু দিয়ে দিবে যে এটা কোষের কেন্দ্রে থাকে, ক্রোমোজোম বহন করে, তারপরে হচ্ছে এটা কোষের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে, কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এভাবে উল্লেখ করা থাকতে পারে। তাহলে একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটার নাম কি? ক্রোমোজোম। এটা সব কিছুকে নিয়ন্ত্রণ করে, এটা ক্রোমোজোম বহন করে, ঠিক আছে? এসব কিছু ইন্ডিকেটর থাকবে। ওকে, তোরা আমরা উদ্দীপক দেখে এখন বুঝতে পারলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের প্রথমে আমরা একটু সংজ্ঞা দিব, অবশ্যই। আমরা তো গ নাম্বার প্রশ্ন অবশ্যই যে কোনো অঙ্গের প্রথমে সংজ্ঞা, তারপর এটার বর্ণনা দেওয়ার চেষ্টা করি। তাইলে হচ্ছে আমরা সংজ্ঞায় কি লিখতে পারি?
এই নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াসের সংজ্ঞাটা স্বাভাবিকভাবে সিম্পলভাবে যদি আমরা বলি যে ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে, হয়ে যাবে। যে কোষের ভিতরে ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে, হয়ে যাবে, একে এক দিবে। ওই যে আমি বলছিলাম যে একে এক পাবো, তবে স্যারের মনোভূত হবে না, স্যারের মনোরঞ্জন হবে না। স্যারের মনোরঞ্জনের জন্য ক্রোমোজোমের এই নিউক্লিয়াসের আমরা যে সংজ্ঞা দিব, এটার মধ্যে তিনটা বেসিক জিনিস, তিনটা মূল কথা উল্লেখ রাখতে হবে। এক নাম্বার হচ্ছে এই নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসটা অবস্থান করে হচ্ছে একটা কোষের মধ্যে। তো একটা কোষকে, পূর্ণাঙ্গ একটা কোষকে প্রোটোপ্লাজম বলা হয়। তো এই যে আমরা যখন নিউক্লিয়াসের সংজ্ঞা দিব, তখন অবশ্যই একটা জিনিস মনে রাখব, যেটা কোথায় অবস্থিত? প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত। প্রোটোপ্লাজমে অবস্থিত, এটা হলো এক নাম্বার পয়েন্ট। তো প্রোটোপ্লাজমটা কি? আমরা তো এটা আগের ক্লাসে পড়েছি, তাও যদি একটু বলি যে একটা কোষের চারপাশ দিয়ে কোষের আবরণ থাকে, প্লাজমা মেমব্রেন, এরপরে থাকে সাইটোপ্লাজম, মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই যে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা একত্রিতভাবে হলো প্রোটোপ্লাজম। মানে একটা পূর্ণাঙ্গ কোষই একটা প্রোটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসটা কোথায় অবস্থিত? প্রোটোপ্লাজমের মধ্যে। কার মধ্যে অবস্থিত? প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত। এবং নিউক্লিয়াসের চারপাশ দিয়ে আবরণ থাকে। আবরণটা কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। তো চারপাশ দিয়ে যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে আবরণ থাকে, আবরণটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। তাহলে দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত। ঠিক আছে, দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, এবং 3 নাম্বারটা হচ্ছে মূল পয়েন্ট, সে হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়াস কি করে? ক্রোমোজোম বহন করে। কি করে? ক্রোমোজোম বহন করে। তাহলে আমরা হচ্ছে নিউক্লিয়াসের এমন একটা সংজ্ঞা দিব, যে সংজ্ঞার মধ্যে এই 3টা পয়েন্ট অবশ্যই থাকবে। তাহলে সেটা হবে একেবারে বিশুদ্ধ সংজ্ঞা। সেটা হলো কি? যে প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে। এটা হলো নিউক্লিয়াসের সুন্দর বিশুদ্ধ সংজ্ঞা। তাহলে আমরা এখন থেকে নিউক্লিয়াস কাকে বলে কি লিখব? প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে। নিচে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করা হলো। তারপরে আমরা নিউক্লিয়াসের চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, চিত্র নিউক্লিয়াস এটা লিখব, তারপর আমরা বর্ণনা লিখব। যখন তোমার নাম্বারের চিত্র থাকবে, তখন তুমি বর্ণনা পয়েন্ট আকারে লেখো, 1 2 3 আকারে লেখো, আর বর্ণনামূলক আকারে লেখো। যেভাবেই লেখো 3 এ 3 পাবা সেখানে, যদি চিত্রটা ইন্ডিকেটটা সুন্দর হয়ে থাকে। তো এখন তুমি নিউক্লিয়াসের বর্ণনা তোমাদের বইয়ের মতো করে পয়েন্ট আকারেও দিতে পারো। নিউক্লিয়ার মেমব্রেন পয়েন্ট দিয়ে লেখলা, তারপর নিউক্লিওলাস পয়েন্ট দিয়ে লেখলা, নিউক্লিওপ্লাজম পয়েন্ট দিয়ে লেখলা, ক্রোমাটিন বস্তু পয়েন্ট দিয়ে লিখতে পারো, অথবা জাস্ট এমনি একটা বর্ণনা দিতে পারো, তোমার ইচ্ছা। তা আমরা একটু এই বিষয়গুলো একটু আলোচনা করি, যখন বর্ণনার মধ্যে কী থাকবে। ধরো নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে একটা পয়েন্ট দিলা। তো নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে পয়েন্ট দিয়ে, তাহলে কি আমরা বলি যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে দ্বিস্তরী যে আবরণ থাকে, এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। এই দ্বিস্তরী আবরণটা প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। এর ভিতরে ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই নিউক্লিয়ার রন্ধ্রগুলো দিয়ে নিউক্লিয়াসের ভিতর এবং বাইরের বিভিন্ন বস্তুর আদান প্রদান সম্পন্ন হয়। ব্যাস, হয়ে গেল। এখন সিম্পল জিনিস, এই আবরণটা দ্বিস্তর বিশিষ্ট, মাঝে মাঝে ছিদ্র আছে, এগুলোকে রন্ধ্র বলে। এবং দ্বিস্তরী আবরণগুলো সাধারণত প্রোটিন এবং লিপিড দ্বারাই তৈরি হয়। আর এই যে ছিদ্রগুলার কাজ কি? দরজা কেন দেওয়া হয়েছে? যাতে ঘরের ভিতরে মানুষ ঢুকতে পারে, আবার বের হইতে পারে। এরকম বিভিন্ন পদার্থ ভিতরে যেন ঢুকতে পারে, আবার বেরো যেন হইতে পারে, এটাই তো। তো এইটা সিম্পল একটা জিনিস, জাস্ট এইভাবেই লিখবা। এটা তো বই খুলে এভাবে মুখস্থ, যে অনেকেই পরে এইভাবে পড়তেছে, যে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে তাকে নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিয়াসকে বলে 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট যে ঝিল্লি প্রোটিন এবং লিপিডের সমন্বয় তৈরি, প্রোটিন এবং লিপিডের সমন্বয় এই ঝিল্লি মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। নিউক্লিয়ার রন্ধ্র বলে এই ছিদ্রের ভিতরে নিউক্লিয়াস বাজার মধ্যে দিয়ে কিছু কিছু বস্তু চলাচলকারী পড়তে
এভাবে পড়তে মুখস্থ করতেছে। আরে ভাই তুই তো পাগল হয়ে যাবি, দিস ইজ নট এ সিস্টেম। পড়ালেখার জন্য এটা সিস্টেমই না, জাস্ট আত্মস্থ করার চেষ্টা করো, সিম্পল। এই যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ থাকে এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। এটা 2 স্তর বিশিষ্ট হয়, এগুলো সাধারণত প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে ছিদ্রগুলো থাকে এগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। নিউক্লিয়ার রন্ধ্রগুলো দিয়ে নিউক্লিয়াস এবং বাইরের বিভিন্ন বস্তুর আদান প্রদান সম্পন্ন হয়। হয়ে গেল, আলহামদুলিল্লাহ, সিম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভিতরে যে জেলির মতো যে পদার্থ থাকে এটাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম বলা হয়। তো নিউক্লিওপ্লাজম দিয়ে তুমি করো, একটা পয়েন্ট করো যে নিউক্লিয়াসের ভিতরে যে জেলির মতো বস্তু লক্ষ্য করা যায় তাকে নিউক্লিওপ্লাজম বলে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো যে বস্তু লক্ষ্য করা যায় তাকে কি বলে? নিউক্লিওপ্লাজম বলে। তো এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, তারপরে হচ্ছে যেমন এই যে নিউক্লিক অ্যাসিড থাকে, তারপরে প্রোটিন থাকে, বিভিন্ন এনজাইম থাকে, কিছু খনিজ লবণ থাকে। তাহলে কি থাকে? এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? জাস্ট নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক। আচ্ছা, এটা আমি একটু অন্য কালার করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, নইলে অনেকে এটা চিত্রের অংশ মনে করবে। কি থাকে? নিউক্লিক অ্যাসিড, তারপর কি থাকে? প্রোটিন, তারপর কি থাকে? এনজাইম থাকে, তারপর বিভিন্ন খনিজ লবণ থাকে, এই জিনিসগুলো থাকে। তাহলে প্রথমে আমি একটা পয়েন্ট করছি নিউক্লিয়ার মেমব্রেন, পরে আর একটা পয়েন্ট করলাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত জেলির মতো যে বস্তু লক্ষ্য করা যায় তাকে নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমের ভিতরে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম এবং খনিজ লবণ বিভিন্ন উপাদান থাকে। ব্যাস, হয়ে গেল। এরপরে কি? এরপরে হচ্ছে নিউক্লিওলাস। এই যে নিউক্লিয়াসের ভিতরে অপেক্ষাকৃত যে গাঢ় বস্তু লক্ষ্য করা যায় তাকে নিউক্লিওলাস বলা হয়। এই যে ক্রোমোজোমগুলো মূলত ওই নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে। ক্রোমোজোমগুলো কি করে? নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে। আর এই নিউক্লিওলাস, এটার একটা স্পেশাল কাজ আছে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই নিউক্লিওলাস কি করে? আরএনএ এবং প্রোটিন তৈরি করে। এই যে নিউক্লিওলাস যেটা, তাহলে নিউক্লিওলাস কি করে? এখান থেকে একটা পয়েন্ট, এটা উপরের দিকে লিখি, এটা হচ্ছে আরএনএ ও প্রোটিন তৈরি করে। এটা অনেক সময় এমসিকিউর মধ্যে আসে, যদিও এমসিকিউ কোথায় থেকে হয় সেটার জন্য আমরা বই দাগায় দিব ইনশাল্লাহ। এই বেসিক ক্লাস শেষ হলে বই দাগায় দিব, তখন কোন জায়গা থেকে এমসিকিউ হয় সেগুলো দেখায় দিব। তাহলে এই যে নিউক্লিওলাস কি করে? আরএনএ ও প্রোটিন তৈরি করে। এবং হচ্ছে যে আমরা বললাম যে এই যে ক্রোমোজোমগুলা কি করে? এই নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে। ক্রোমোজোমগুলা নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে। তো এখানে একটা সুন্দর কথা আছে, এই ক্রোমোজোমগুলা যে নিউক্লিওলাসের গায়ে যে লেগে থাকে, তো একটা ক্রোমোজোম তো অনেক লম্বা হয়, কোন জায়গাটা লেগে থাকে? তো একটা ক্রোমোজোম যদি আমরা দেখি, তাহলে একটা ক্রোমোজোম মূলত সিম্পল একটা ক্রোমোজোম হচ্ছে যেরকম হয়। যেরকম হয় একটা ক্রোমোজোম, অনেক লম্বা থাকে। তো আমরা বলছি যে এই ক্রোমোজোমগুলা নিউক্লিওলাসের গায়ে লেগে আছে। তো ক্রোমোজোমের মূলত 2টা পার্ট থাকে। ক্রোমোজোমের 2টা অংশ থাকে। ক্রোমোজোমকে যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, মূলত এগুলা যখন অণুবীক্ষণ যন্ত্রের স্লাইডের মধ্যে দেখে, তখন একটা কোষকে এমনি স্বাভাবিকভাবে দেখা যায় না, ওইটাকে বিভিন্ন রঞ্জক পদার্থ দিয়ে কালার করে দেন দেখে। তো ক্রোমোজোমগুলা যখন রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়, তো ক্রোমোজোমের 2টা অংশ লক্ষ্য করা যায়। একটা অংশ হচ্ছে এই
রংটা রঞ্জক পদার্থ যে ব্যবহার করা হয় এটাকে গ্রহণ করতে পারে এবং ওইটা বেশি গাঢ় দেখায়। আর একটা হচ্ছে রঞ্জক পদার্থ দিলে ওটা খুব একটা গাঢ় দেখায় না। এই জন্য ক্রোমোজোমের দুইটা অংশ ভাগ করা হয়েছে ক্রোমোজোমকে, একটা হচ্ছে রংগ্রাহী আর একটা হচ্ছে রং অগ্রাহী। যেমন ধরো এখানে একটা ক্রোমোজোমের মধ্যে রঞ্জক পদার্থ দেওয়া হয়েছে, তো রঞ্জক পদার্থ দেওয়ার ফলে ধরো এই যে ক্রোমোজোমের এতটুক অংশ, এই পুরো অংশটুকু কি করছে, রঞ্জক পদার্থ নিয়ে রঞ্জক পদার্থ গ্রহণ করে ফেলছে। আর এতটুকু অংশ এই কম, মানে কালার কম দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে গাঢ় দেখা যাচ্ছে এটা। তাহলে এই পুরো অংশটা এখান থেকে শুরু করে এই পুরো অংশটা হচ্ছে যারা রংকে গ্রহণ করছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রংগ্রাহী, রংগ্রাহী অংশ, রংগ্রাহী অংশ। আর যে অংশটা একটু কম রং গ্রহণ করছে, যেটা অনুবীক্ষণ যন্ত্রে হালকা দেখা যাচ্ছে, কালারফুল দেখা যাচ্ছে না, ওই অংশটুকু হচ্ছে রং অগ্রাহী অংশ। এই যে অংশটুকু তাহলে হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে রং অগ্রাহী অংশ। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কি রং অগ্রাহী অংশ। তো এই যে রংগ্রাহী অংশ, যেটা রংগ্রাহী অংশটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হেটারোক্রোমাটিন বা হেটেরোক্রোমাটিন। আর রং অগ্রাহী অংশটা এটাকে বলা হয় হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে এই যে রং অগ্রাহী যে অংশ, এই অংশটাকে বলা হয় হচ্ছে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। আর রং গ্রাহী অংশ এটাকে বলা হয় হেটেরোক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। তাহলে দেখো আমরা একটা জিনিস শিখলাম, যদি এটা আমাদের বইয়ের মানে আমাদের মূল আলোচনার বিষয় না, আমাদের আউট অফ দ্য টপিক, বাট বইয়ের মধ্যে হালকা একটু লেখা আছে যে রং অগ্রাহী অংশ নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে। জাস্ট এটার আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে একটা ক্রোমোজোমের ক্রোমোজোমকে যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখা হয়, স্বাভাবিকভাবে দেখা যায় না, রঞ্জক পদার্থ প্রয়োগ করে তারপরে ক্রোমোজোমকে দেখতে হয়। তো যখন ক্রোমোজোমের ভিতরে রঞ্জক পদার্থ প্রয়োগ করা হবে, তখন বিজ্ঞানীরা ভালো করে খেয়াল করলো যে ক্রোমোজোমের সম্পূর্ণ অংশই রঙিন দেখা যায় না, একটা অংশ রঙিন দেখা যায় আর একটা অংশ রংহীন বা কম রং গ্রহণ করে, এদের একটু বর্ণহীন মনে হয়। এই জন্য ক্রোমোজোমটাকে দুইটা ভাগে ভাগ করা হলো, যেটা যতটুকু অংশ রং গ্রহণ করে এটা হলো রংগ্রাহী অংশ, এটার নাম হচ্ছে হেটেরোক্রোমাটিন। আর আরেকটা অংশ হলো রং অগ্রাহী অংশ, এটা হচ্ছে ইউক্রোমাটিন। এই যে ইউক্রোমাটিন অংশ যেটা বা রং অগ্রাহী অংশ যেটা, এই অংশটাই মূলত নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমই সাধারণত নিউক্লিওলাসের সাথে লেগে থাকে। তো নিউক্লিওলাসের সাথে কোন অংশটা লেগে থাকবে, যেটা হচ্ছে রং অগ্রাহী ইউক্রোমাটিন, যেটা এই অংশটুকু ওই নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে। তো মোটামুটি বুঝতে পারছি আশা করি। তাহলে এই যে নিউক্লিওলাসের গায়ে ক্রোমোজোমগুলো লেগে থাকে, তো ক্রোমোজোমগুলো কোন অংশ লেগে থাকবে, রং অগ্রাহী বা ইউক্রোমাটিন অংশগুলো এই নিউক্লিওলাসের গায়ে লেগে থাকবে। যেমন ধরো এই ক্রোমোজোমটা হলে যে এখান থেকে শুরু করা এত বড় একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই অংশটুকু নিউক্লিওলাসের সাথে লেগে আছে। তো যে অংশটুকু নিউক্লিওলাসের সাথে লেগে আছে, ওই অংশটুকুই হচ্ছে কি ইউক্রোমাটিন বা হচ্ছে রং অগ্রাহী অংশ। এই জন্যই ওইটা নিউক্লিওলাসের সাথে লেগে আছে। তাহলে নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে, কে লেগে থাকবে, নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে হচ্ছে রং অগ্রাহী অংশ। ব্যাস। আচ্ছা, এই গেল হচ্ছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস কি করে, নিউক্লিওলাসগুলো ক্রোমোজোমগুলো নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে, আর হচ্ছে নিউক্লিওলাস কি করে, আরএনএ এবং প্রোটিন তৈরি করে মোটামুটি। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন গেল, নিউক্লিওপ্লাজম গেল, নিউক্লিওলাস গেল। এখন থাকলো কি ক্রোমাটিন বস্তু। তা আমি ক্রোমাটিন বস্তু দিয়ে একটা পয়েন্ট করলাম। তো ক্রোমাটিন বস্তু বলতে কি বোঝায়, ক্রোমাটিন বস্তু কি বা ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত। ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডিএনএ থাকে। ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডিএনএ থাকে। তাহলে ক্রোমোজোমের ভিতরে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত
তন্তু আকৃতির মানে সুতার মতো যে অঙ্গাণুগুলো লক্ষ্য করা যায় এগুলো হচ্ছে ক্রোমাটিন বা ক্রোমাটিন বস্তু। এগুলা জালের মতো বিন্যস্ত হয়ে থাকে, হ্যাঁ, এগুলোর ভিতরে ডিএনএ থাকে যেগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এভাবে 2-3টা কথা বললে হবে। তোমাদের বইয়ের মধ্যে ক্রোমাটিন বস্তুর বর্ণনাটা কিন্তু অনেক বড়, তো নিউক্লিয়াসের বর্ণনা আসলে ওই পুরো ক্রোমাটিন বস্তুর 1 পৃষ্ঠা বর্ণনা দেওয়ার দরকার নাই, কারণ ওই ক্রোমোজোমের বর্ণনা আলাদা একটা গ নাম্বারের প্রশ্ন আছে। সো এটা যখন নিউক্লিয়াসের সাথে যখন লিখবে তখন জাস্ট 2-3 লাইন লিখে দিলেই হলো যে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত তন্তু আকৃতির অঙ্গাণুগুলাকে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোম হচ্ছে জালিকাকারে বিন্যস্ত থাকে এবং ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, এটা জীবের বৈশিষ্ট্য ক্রোমোজোমকে এবং জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা জীবের বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে। জাস্ট এভাবে একটু বললেই হলো, ব্যাস। এই হচ্ছে নিউক্লিয়াসের বর্ণনা। তাহলে জাস্ট আমাদের মোটামুটি বোঝার জিনিসগুলো শেষ। এখন আমরা পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো, সিম্পল জিনিস। ধরো পরীক্ষার মধ্যে আসছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, তা আমি উত্তরটা দিচ্ছি। প্রথমে আমরা সংজ্ঞা দিব যে প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে। নিচে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করা হলো। তারপরে চিত্র আঁকবো, ইন্ডিকেট করব এবং চিত্র নিউক্লিয়াস এটা লিখবো, তারপর বর্ণনাটা লিখব। বর্ণনাটা আমরা সাধারণত পয়েন্ট আকারেই দিব। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে দ্বিস্তরী আবরণ লক্ষ্য করা যায় এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। এগুলো প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্রগুলো লক্ষ্য করা যায় এগুলাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এগুলো দিয়ে ক্রোমোজোম, নিউক্লিয়াস এবং কোষের অন্যান্য বস্তুর মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রিত হয়। এরপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, যে নিউক্লিয়াসের ভিতরে যে জেলির মতো পদার্থ লক্ষ্য করা যায় এগুলোকে নিউক্লিওপ্লাজম বলা হয়। নিউক্লিওপ্লাজম মূলত হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম এবং খনিজ পদার্থ বিভিন্ন ধরনের উপাদান থাকে। গেল। এরপর পয়েন্ট হচ্ছে নিউক্লিওলাস। কোষের ভিতরে যে অপেক্ষাকৃত স্বচ্ছ বস্তু, গোলাকার বস্তু লক্ষ্য করা যায় এটাকে নিউক্লিওলাস বলা হয়। নিউক্লিওলাসের ক্রোমোজোমের রং অগ্রাহী অংশগুলো নিউক্লিওলাসের সাথে লেগে থাকে এবং নিউক্লিওলাস হচ্ছে আরএনএ ও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে বা প্রোটিন তৈরি করে। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এরপরে এর আর একটা কাজ আছে। আরএনএ ও প্রোটিন তৈরি করে এবং হচ্ছে রাইবোজোম সংশ্লেষণ করে। রাইবোজোমও তো সংশ্লেষণ করা আর তৈরি করা একই জিনিস। আরএনএ ও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, আবার রাইবোজোম তৈরিও করে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে ক্রোমাটিন বস্তু। পয়েন্ট দিলাম যে নিউক্লিয়াসের ভিতরে যে তন্তু আকৃতির অঙ্গাণুগুলো লক্ষ্য করা যায় এগুলাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ অবস্থান করে, এটি হচ্ছে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ব্যাস, হয়ে গেল। এই যে নিউক্লিয়াসের সুন্দর একটা বর্ণনা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তো আশা করি এভাবেই তোমরা আনসার করার চেষ্টা করবা, চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই মোটামুটি ছিল নিউক্লিয়াস। এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের বর্ণনা পড়ব। তো ক্রোমোজোমের বর্ণনাও একটা গ নাম্বারের প্রশ্ন। তা আমরা অলরেডি এখানে ক্রোমোজোম রিলেটেড একটু পড়ে ফেলছি, তাও এখানে ক্রোমোজোমের চিত্রটা আমরা একটু আঁকা শিখি। তো এটা ক্রোমোজোমের বর্ণনা যদি আসে তাহলে অবশ্যই কি, আচ্ছা ক্রোমোজোমটা আমরা এখানেই পড়ি, এই পৃষ্ঠাতে পড়ি, এখানেই পড়ি। তো এটা তাইলে আমরা একটু রাখবো না মুছে ফেলবো? এটা একটু রাখি, থাক, এখানে থাক। তো গ নাম্বারের এখনকার যে আমাদের টপিক সেটা হচ্ছে কি, ক্রোমোজোম বা হচ্ছে ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, যেভাবেই বলো। ক্রোমোজোমের একটু চিত্র আঁকা শিখি। তোমাদের বইয়ের মধ্যে চিত্র দিছে, তো ক্রোমোজোমের যদি বর্ণনা পরীক্ষা আসে তাহলে তো অবশ্যই চিত্র শিখতে হবে। তাহলে হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে যে কিয়া থাকে, ক্রোমোজোমের মাঝখানে যে কেন্দ্র, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের দুই পাশ দিয়ে, এটা একটু আমি ব্যাখ্যা করি। চিত্রটা বিভিন্নভাবে আঁকা যায়। তো তোমাদের বইয়ের মধ্যে যেভাবে চিত্র আঁকছে সেটাই যদি আমি আঁকি, সেটাই আঁকি, বইয়ের মতো করে আঁকি। এই যে এইভাবে একটা চিত্র আঁকলেই হবে। এখন তুমি এগুলা হচ্ছে
একটু এই যে এরকম এরকম একটু পেঁচা 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 দিলা, পেঁচা পেঁচা দিলা, এভাবে চিত্র আঁকলে হবে, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে তুমি যদি চাও যে ক্রোমোজোম আসলে ক্রোমোজোমকে এই যে দুইটা চিত্র দিতে পারো, এই চিত্রটাও দিতে পারো। এখানে আর একটা চিত্র আমি আর্ট করি, যেমন ধরো এই যে এভাবে ক্রোমোজোমের চিত্র আঁকা যায়, ক্রোমোজোমকে এভাবেও আঁকতে পারো তুমি। এখন মনে হচ্ছে যে এখানে দুইটা বাহু আর ওখানে একটা বাহু কেন, মানে বিষয়টা কেমন? এটা ওটা জটিল কোনো সিস্টেম না, এটাও সিম্পল একটা সিস্টেম যে ক্রোমোজোম কেন দুইটা বাহু আর একটা বাহু হয়েছে। তো ক্রোমোজোমের প্রাথমিক অবস্থায় সে একটা বাহুই থাকে এবং এই বাহুটা আস্তে আস্তে বড় হয়, যখন এটা কোষ বিভাজনের মধ্যে যখন প্রবেশ করে, যখন মাইটোসিস বিভাজন হয়, তখন আস্তে আস্তে ওই যে প্রোফেজ ধাপের শেষের দিকে যায় একটা ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে এই যে দুইটা পার্ট হয়ে যায়। ঠিক আছে? তো ক্রোমোজোমের চিত্র তুমি চাইলে শুধু এই চিত্রটাও দিতে পারো অথবা শুধু এরকম একটা চিত্র দিতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে, অথবা দুইটা চিত্রই দিতে পারো, তোমার ইচ্ছা। তো তোমাদের বইয়ে যেহেতু এখন বর্তমানে এরকম একটা চিত্র দিছে, সো এরকম চিত্রই দিও। তাহলে আমরা একটু ইন্ডিকেট করি। তো ক্রোমোজোমের এগুলো হলো বাহু, যেমন এটা বাহু, এটা হলো বাহু, এই যে বাহু। তারপর হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে দুইটা বাহু, এই যে বাহুর যে মাঝখানে যে সংযোগ অংশ, এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আচ্ছা, বাহু, সেন্ট্রোমিয়ার। এখানে আরেকটা বাহু থাকে, এই যে বাহুর একটা বাহু থাকে একটু ছোট, আরেকটা বাহু একটু বড়, মানে তুমি ছোট বাহু বড় বাহু দিতে পারো, বা এটা একটা বাহু, তাহলে এটা হবে অপর বাহু, এটা হচ্ছে অপর বাহু, অপর বাহু, এটাও ইন্ডিকেট করে দিতে পারো অপর বাহু। আবার এইটা একটা বাহু, কিন্তু বাহু যখন, বা এটা একটা ক্রোমোজোম বলা যায়, কিন্তু ক্রোমোজোম যখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল তখন সেটাকে বলে ক্রোমাটিড। তার মানে এই যে ক্রোমোজোমে ধরো একটা বাহু, এই যে এরকম একটা বাহু ছিল, এখন এই বাহুটা মাঝখান দিয়ে কি হলো? ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে চিরে ভাগ হয়ে গেল, এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই যে এখন যে দুইটা ভাগ হয়েছে, তা আগে ওটা ছিল ক্রোমোজোম, আর যখন দুইটা ভাগ হলো তখন হলো কি? ক্রোমাটিড। এই দুইটা হলো কি? ক্রোমাটিড হলো। তাহলে এখানে যে দুইটা কি? ক্রোমাটিড। এই দুইটা কি হয়ে গেল? ক্রোমাটিড। তাহলে এখানে আমরা ইন্ডিকেট করতে পারি যে এই দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে কি? ক্রোমাটিড। ক্রোমাটিড। তো এখানে মজার আর একটা বিষয় আছে, সেটা হলো এই যে ক্রোমাটিডগুলা, এগুলাকে দুই ধরনের হয়। এগুলাকে একটা ক্রোমোজোমে থেকেই প্রথমে ধরে একটা বাহু ছিল, এই বাহুটা চিরে এই দুটো বাহু হয়েছে ক্রোমাটিড। তাহলে এটা হলো এই ক্রোমাটিডটা, এটা হলো, এরা দুটো হলো পরস্পরের সিস্টার ক্রোমাটিড। সিস্টার, একই মায়ের দুটো সন্তান যদি হয় তাহলে ওই দুটো সিস্টার বোন না? সেমভাবে এই একটা মাঝখান দিয়ে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড হয়েছে, এই জন্য এই দুইটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আবার যদি এরকম হয়, যেমন এখানে একটা কোষ আছে, যেমন এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, দেখো, তো এটা ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড হয়েছে, এই যে দুইটা ক্রোমাটিড হয়েছে। তার মানে এই যে এই দুইটা এ আর ও হচ্ছে কি? সিস্টার। আবার ওর সাথে ওর হচ্ছে, মানে এ আর এ হচ্ছে কি? দুইটা কি একই মাও? এটা মা আলাদা, এটা মা আলাদা, তার মানে দুইটা হলো আলাদা আলাদা, এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আর এই দুইটা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। যেহেতু ক্রোমাটিড নিয়ে আলোচনা আসছে, এই জন্য এটা বললাম। এটা যখন ইন্টারমিডিয়েট উঠবা, ইন্টারমিডিয়েটের জন্য এটা কাজে লাগবে, আগে থেকে একটু বেসিক দিয়ে রাখলাম। তাইলে হচ্ছে যে একটা ক্রোমোজোম যদি দুইটা ভাগে ভাগ হলো, তখন দুইটা ক্রোমাটিডে পরিণত হয়ে গেল। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রোমাটিড অ্যান্ড ক্রোমোজোম। ক্রোমাটিড এবং ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্টটা কি? ক্রোমোজোম আর ক্রোমাটিড একই জিনিস,
তো যখন একলা একলা আছে তখন সেটা ক্রোমোজোম, যখন দুই ভাগে ভাগ হয়ে গেল তখন দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে গেল, ব্যাস এই। আর একটা ক্রোমোজোমেরই দুইটা ক্রোমাটিড হচ্ছে সিস্টার, আর ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এই। ওকে, আচ্ছা, মোটামুটি ক্রোমোজোমের একটু চিত্র আঁকলে হবে, এবং হলো চিত্র ক্রোমোজোম এটা লিখবো অবশ্যই, আমি এখানে জায়গা পাচ্ছি না, তাও একটু লিখে রাখি যে চিত্র ক্রোমোজোম, ক্রোমোজোম, ব্যাস হয়ে গেছে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করবা, এই ক্রোমোজোমের গঠন এটা যদি পরীক্ষায় আসে, এটা যদিও অধ্যায় 2 এর মধ্যে আছে, এই ক্রোমোজোমের গঠন এই বর্ণনাটা অধ্যায় 12তেও আছে। তার মানে অধ্যায় 2 এর সাথে অধ্যায় 12 রিলেটেড একটা সৃজনশীল হইতে পারে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, যে তোমাদের একটা ধারণা থাকে যে একটা অধ্যায় পড়ছি, এই অধ্যায় থেকেই সম্ভবত একটা সৃজনশীল আসবে, বিষয়টা এরকম না। একটা সৃজনশীলের মধ্যে কি কি থাকে? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, 4টা প্রশ্ন থাকে। এরকম বোর্ডের অসংখ্য বোর্ডের কোশ্চেন আমি দেখছি, ক নাম্বারটা এক অধ্যায়ের, খ নাম্বার অন্য অধ্যায়ের, গ নাম্বার অন্য অধ্যায়ের, ঘ নাম্বার অন্য অধ্যায়ের, 4টা অধ্যায় মিলে একটা সৃজনশীল হয়েছে। এই জন্য তোমরা অনেকে অধ্যায় স্কিপ করো, অধ্যায় বাদ দিতে চাও যে একটা অধ্যায় বাদ দিব, এটার কোনো সুযোগ নাই। তুমি যদি একটা অধ্যায় বাদ দাও, ধরো একটা সৃজনশীলের গ ঘ তুমি একটা অধ্যায় পড়ছো, ওখান থেকে কমন পাইছো, বাট ক খ আসছে অন্য অধ্যায় থেকে, সে অধ্যায়টা তুমি পড়ো নাই, তাহলে এটার আনসার তুমি কিভাবে করবা? এটা আনসার করতে পারবা না। এই জন্য কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি আমাকে বলছো স্যার ইম্পর্টেন্ট আমাদের সিলেবাস থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অধ্যায় বলে দেন, ওইগুলো পড়লেই সৃজনশীল প্রশ্ন কমন পাবে, এরকম কয়েকটা অধ্যায় বলে দেন। তা আমি তোমাকে বলে দিলাম যে এই অধ্যায় কটা ইম্পর্টেন্ট, পড়া এইগুলো বাদ দাও, তা আমি তোমার সর্বনাশ করে দিলাম। তো একটা টিচার হিসেবে আমি তোমার সর্বনাশ করতে পারি না। আমার কাছে অধ্যায়ের জন্য কোনো সাজেশন না। আমাকে যদি বলো যে এই অধ্যায়ের মধ্যে কী কী ইম্পর্টেন্ট টপিক আছে, আমি সেটা বলতে পারবো। আমি এটাও বলতে পারবো যে এটা পরীক্ষা আসবে, এটা আসবে না, এটা আসবে, এটা পড়ে রাখ, এটা আসবে আসবে আসবে, ওটা আসবেই। কিন্তু আমাকে যদি বলো যে 14টা অধ্যায়ের মধ্যে 4টা অধ্যায় আমাকে বাদ দিয়ে দেন, আমি এই কাজ করব না, কারণ আমি তোমার ক্ষতি করে ফেলবো তাইলে। কারণ ওই যে গ ঘ আসছে ঠিক আছে, কিন্তু ক খ যে অধ্যায় বাদ দিছে ওইটা থেকে আসছে, তাহলে কীভাবে? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, মনে রাখবা। তাহলে অধ্যায় 12-র সাথে রিলেটেড কোশ্চেন হলে এটা আসবে। তা আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব ব্যালেন্স করে, যাতে অধ্যায় 12-র সাথে মিল রেখে এটার আনসার যেন করা যায়, ঠিক আছে? সো চলো আমরা এখন ক্রোমোজোম বর্ণনাটা কীভাবে দিব সেটা আসি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথমে আসে সংজ্ঞা, যে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কোথায় অবস্থিত। এই যে আগের বর্ণনাতে আমরা দেখলাম ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। তাহলে ক্রোমোজোম কাকে বলে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তন্তু আকৃতির সুতার মতো যে আকৃতির যে অঙ্গাণুটা, এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের একটা সুন্দর বর্ণনা দিব। ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে। ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। তাহলে সংখ্যাটা কেমন হতে পারে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএ বহনকারী তন্তু আকৃতির অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। এটা হলো ক্রোমোজোমের সুন্দর একটা সংজ্ঞা। ক্রোমোজোম কাকে বলে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএ বহনকারী তন্তু আকৃতির অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো। তারপরে হচ্ছে তুমি ক্রোমোজোমের চিত্র আঁকবা, 2টা চিত্রই দাও, এটা বেস্ট হবে। এভাবে ইন্ডিকেট করো, চিত্র ক্রোমোজোম লেখো, তারপর বর্ণনা দাও, ঠিক আছে? তো বর্ণনাটা কেমন হতে পারে? আচ্ছা, আমি একটা কাজ করি, এটা বর্ণনার সুবিধার জন্য এটা আমাকে একটু মুছতেই হচ্ছে, আমি একটু মুছে দেই। তোমরা জাস্ট এটা একটু, আমি এটা একটু মুছে দিলাম, কারণ হচ্ছে এখানে বর্ণনাটা ক্লিয়ার করে না লিখে দিলে, যেহেতু এটা তোমাদের এক্সট্রা তথ্য ছিল, সো এটা আগে একটু তোমরা লিখে রাখতে পারো। এটা একটু লিখে রাখো, তোমরা যখন নোট করবা নোটের মধ্যে এটা উঠায়। আমি এটা একটু আমার সুবিধার জন্য একটু মুছে ফেললাম। তো এটার বর্ণনাটা কীভাবে লিখবো, কয়েকটা স্টেপে এটার বর্ণনা দিব। একটা স্টেপ হচ্ছে
প্রাথমিকভাবে তুমি উপাদান বলবা যে ক্রোমোজোম কি কি দ্বারা তৈরি, উপাদান। 2 নাম্বার তুমি এটার বর্ণনা দিবা, এটার হচ্ছে গঠন, এটার গঠন। 3 নাম্বার আমি তোমাকে এটা কিভাবে তুমি আনসার করো আমি তোমাকে সহজ করে দিচ্ছি, এটাকে আমি তোমাকে সহজ করে দিচ্ছি। তারপরে হচ্ছে তারপরে প্রথমে উপাদান, তারপরে গঠন, হ্যাঁ, তারপরে তুমি বর্ণনা দিবা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আকার, আকার। 4 নাম্বারে বর্ণনা দিবা হচ্ছে কাজ, কাজ। এই কয়টা স্টেপে তুমি এটার বর্ণনা দিবা। তাহলে প্রথমে তুমি দিছো সংজ্ঞা যে ক্রোমোজোম কাকে বলে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএ বহনকারী তন্তু আকৃতির অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো বা ক্রোমোজোমের বর্ণনা দেওয়া হলো। তারপরে তুমি চিত্র আঁকছো, ইন্ডিকেট করছো। তারপরে তুমি এই যে কয়টা স্টেপে দিবা, এই কয়টা স্টেপে বর্ণনা দিবা যে ক্রোমোজোম কি দ্বারা তৈরি। ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয়। ক্রোমোজোম কি দ্বারা তৈরি হয়? ডিএনএ এবং প্রোটিন দ্বারা ক্রোমোজোম তৈরি হয়। তো ক্রোমোজোম সাধারণত জটলা পাকানো থাকে। এই যে এখন গঠন বলতেছি, ক্রোমোজোম সাধারণত জটলা পাকানো থাকে। এই জটলাগুলোকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো বা ক্রোমোজোমগুলো যখন মোটা এবং খাটো হতে থাকে তখন হচ্ছে ক্রোমোজোমীয় জটলাগুলো খুলে যায় এবং ক্রোমোজোমগুলো যখন লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে যায় তখন একটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমোজোমগুলো এই যে একটা জায়গায় সংকুচিত হয়, এখানে পুরা ক্রোমোজোমের বাহুগুলা, এটা তো আমি গোল আকারে দিছি, তো এটা আরও সংকুচিত অংশ, হ্যাঁ, এটা বোঝানোর জন্য বড় করে দিছি, বাট এটা আরও ছোট হয়। এই সংকুচিত অংশটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এটা যদি তোমাদের বইয়ের ভাষায় আমরা বলি তাহলে হচ্ছে সংকুচিত অঞ্চল। ক্রোমোজোমের ভিতরে, ক্রোমোজোমের মাঝখানে যে সংকুচিত অঞ্চল থাকে এটাকে কি বলা হয়? এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। তো এই যে কথাগুলো বললাম এগুলা হচ্ছে তোমার গঠন। এবং এই যে সেন্ট্রোমিয়ারটা আমরা জানি কোষ বিভাজনের সময়, যেমন ধরো যে কোনো একটা বিভাজন আমরা পড়তেছি, এই যে কোষ বিভাজনের সময় যখন এই স্পিন্ডল যন্ত্র যখন গঠিত হয়, এই ক্রোমোজোমগুলা কিন্তু এই স্পিন্ডল যন্ত্রের গায়ে লেগে থাকে এবং ক্রোমোজোমগুলার এই যে সেন্ট্রোমিয়ারটাই কিন্তু স্পিন্ডল যন্ত্রের গায়ে লেগে থাকে। তো সেন্ট্রোমিয়ারের যে অংশটা, যে জায়গাটা স্পিন্ডল যন্ত্রের সাথে লেগে থাকে ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে কাইনেটোকোর। তাইলে এটাও কিন্তু গঠনের অংশ। তাহলে কাইনেটোকোর কি? কাইনেটোকোর। তাইলে আমরা একটা নতুন শব্দ পাইলাম, কাইনেটোকোর কি? ক্রোমোজোমের। তো আমরা কোষ বিভাজনের সময় জানি যে যখন স্পিন্ডল যন্ত্র তৈরি হয় তখন ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার এই স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে। তো এই সেন্ট্রোমিয়ারের যে অংশটা স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকবে ওটা হচ্ছে কি? কাইনেটোকোর। তো এতটুকু পর্যন্ত হচ্ছে গঠন। তাহলে ক্রোমোজোমের যখন বর্ণনা দিব প্রথমে আমরা বলব উপাদান, যে ক্রোমোজোম কি দ্বারা তৈরি হয়। ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয় ক্রোমোজোম সাধারণত। এরপর গঠন আমরা বলবো যে ক্রোমোজোম সাধারণত জটলা পাকানো থাকে। এই জটলা পাকানো অবস্থাটাকে ক্রোমাটিন বস্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। কোষ বিভাজনের সময় যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়, জটলা খুলে যায় এবং লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিডে পরিণত হয় এবং ক্রোমাটিডগুলোর মাঝখানে একটা সংকুচিত অবস্থা থাকে, এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। এবং সেন্ট্রোমিয়ারের যে অংশটা কোষ বিভাজনের সময় এই স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে ওই অংশটাকে কাইনেটোকোর বলা হয়। ব্যাস, এতটুকু পর্যন্ত হচ্ছে গঠন। এরপরে আমরা আকার বলবো। এই আকারটা অধ্যায় 12 থেকে আমরা আনছি। একটা ক্রোমোজোম হচ্ছে কতটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ হয়? একটা ক্রোমোজোম হচ্ছে
3.5 থেকে 30 মাইক্রন। মাইক্রন বা মাইক্রোমিটার দুইটা কিন্তু এক, এটা মনে রাখবা। মাইক্রন মাইক্রন সমান সমান হচ্ছে কি মাইক্রোমিটার, দুটো একই জিনিস। তাহলে 3.5 থেকে 30 মাইক্রন এটা হচ্ছে একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য, একটা ক্রোমোজোমের এপাশ থেকে এপাশের দৈর্ঘ্য। এবং প্রস্থ হচ্ছে কি, প্রস্থ হচ্ছে ক্রোমোজোমের প্রস্থ কত, দাঁড়াও বই থেকে একটু দেখি, ভুলে গেলাম। (0.2 থেকে 2 মাইক্রন এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন, এটা হচ্ছে প্রস্থ। এরপর আমরা আকারটা বলবো, এরপর হচ্ছে আমরা কি করব, ক্রোমোজোমের কাজ বলবো, কাজ। তো ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে বংশগতীয় বস্তু বহন করা, ডিএনএ বহন করা, এবং ডিএনএ বহন করার মাধ্যমে বংশগতির ভৌত ভিত্তি হিসেবে কাজ করে। মানে একটা জীব দেখতে কেমন হবে, চোখ কেমন হবে, তারপর চুল কেমন হবে, হাত কেমন হবে, গায়ের রং কেমন হবে, চোখের ভিতরের প্রকৃতি কেমন হবে, বা ভিতরের যে আইরিশের রংটা কেমন হবে, বিলাই চোখ আলা সাদা রঙের হবে নাকি ওই যে বাদামি নাকি কালো, ঠিক আছে? তো এই যে একটা জীবের যে বংশগতির ভৌত বৈশিষ্ট্য যেটা, এটা ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য এটাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তো তো এই কথাটা বলে আমরা শেষ করব। তো ক্রোমোজোমের তাহলে বর্ণনাটা কীরকম হবে আমি আবার আর একটু বলি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা সংজ্ঞা দিব, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএ বহনকারী তন্তু আকৃতির অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো। তারপর আমরা চিত্র আঁকবো, দুটো চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, তারপরে বর্ণনা লিখব। যে ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয়। ক্রোমোজোমগুলো জটলা পাকানো থাকে, এগুলোকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো যখন মোটা এবং খাটো হতে থাকে তখন জটলাগুলো খুলে যায় এবং লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিডের যে সংকুচিত অবস্থা এটাকে সেন্টোমিয়ার বলে। সেন্টোমিয়ারের এই কোষ বিভাজন, সেন্টোমিয়ার স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুর সাথে যে অংশের, সেন্টোমিয়ারের যে অংশ স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে তাকে কাইনেটোকোর বলা হয়। একটা ক্রোমোজোম দৈর্ঘ্যে 3.5 থেকে 30 মাইক্রোমিটার বা মাইক্রন এবং প্রস্থে 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার বা মাইক্রন হয়ে থাকে। ঠিক আছে? এরপর আমরা কাজ বলবো যে ক্রোমোজোম প্রত্যেকটা জীবের চেহারা, আকৃতি, প্রকৃতি, হ্যাঁ, সব কিছু ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। এই যে শেষ করে দিলাম। একটু জাস্ট ইমাজিন করো, যখন আমি এমন একটা আনসার করব যে এত সুন্দরভাবে সংজ্ঞা থাকবে, চিত্র থাকবে, ইন্ডিকেট থাকবে, তারপর যখন আমি বর্ণনা লিখব, জাস্ট অ্যামেজিং, ওয়াও। 3-এর মধ্যে 4, 5, 6 দিয়ে দিবে ইনশাআল্লাহ। 3-এর মধ্যে কিন্তু 4ও পাওয়া যায়, এটা আস্তে আস্তে তোমরা বুঝবা। তো আশা করি এই বিষয়টা একেবারে, কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পড়লাম হচ্ছে নিউক্লিয়াস, চিত্র আঁকা শিখলাম, ইন্ডিকেট করা শিখলাম, বর্ণনা দেওয়া শিখলাম। তারপরে হচ্ছে আমরা পড়লাম হচ্ছে ক্রোমোজোম, চিত্র আঁকা শিখলাম, মানে সব কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে যেহেতু আমার এটা দরকার নাই, এটা বোঝানোর জন্য বলছি, যারা শুধু ক্লাস স্লাইডের ওপর ডিপেন্ড করে তারা হচ্ছে এটা ক্ষতিগ্রস্ত হবে। সো এটা আমি এই কাজটা অবশ্যই করব। এটা আমি একটু মুছায় দেবো, অবশ্যই মুছায় দেবো। এই অংশটা আমি অবশ্যই মুছে দিলাম। এটা মনে রাখবা, আমি কিন্তু আমার ক্লাস স্লাইড থেকে অনেক কিছুই মুছে দিই। যারা অনেকে আছে ক্লাস করে না, শুধু স্লাইডটা দেখে এগুলো করেছে, বাহ, কিন্তু এর হলো বোকা। তুমি বেসিক টু প্রো কোর্সে আসো, আমার কোর্সে আসো, তা আমি অনেক কিছুই পড়াবো যেগুলো বইয়ে নাই, কিন্তু এগুলো তোমার দরকার, বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো দরকার, মাইন্ডেড। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে উদ্ভিদ যে কোষ আছে, টিস্যু, আমরা টিস্যুর মধ্যে প্রবেশ করতেছি। তো প্রথমে আসা যাক টিস্যু কি। তা আমরা তো এখন মূলত উদ্ভিদ টিস্যুটাই পড়ব, উদ্ভিদ টিস্যু। তো প্রথমে আসা যাক টিস্যু কাকে বলে। টিস্যু
টিস্যু জিনিসটা কি? টিস্যু হচ্ছে একটা কোষগুচ্ছ, গ্রুপ, একটা কোষের গ্রুপ, 4-5টা কোষ একত্রিত হয়ে একটা গ্রুপ হয়েছে। যেমন হচ্ছে ধরো একলা একলা আমার দ্বারা একটা কাজ করা সম্ভব না, 4-5জন মিলে আমরা একত্রিত হয়ে একটা কাজ করলাম, এই যে অনেকটা এরকম। তাইলে টিস্যু হচ্ছে কোষের গ্রুপ, অনেকগুলা কোষ একত্রিত হয়ে, কয়েক রকমের কোষ একত্রিত হয়ে একটা কাজে অংশগ্রহণ করছে, তাহলে এই গ্রুপটাকে আমরা টিস্যু বলবো। তাহলে টিস্যুর সংজ্ঞাটা কি হইতে পারে? সুন্দর করে একটা টিস্যুর সংজ্ঞা দেওয়া যেতে পারে। সংজ্ঞাটা কি? একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ একটি নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে একটা নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করবে। এই যে বলছিলাম একটা কাজ করব, আমার দ্বারা তো সম্ভব না, 4-5জন মিলে করলাম, তাহলে এই যে 4-5জন মিলে একগুচ্ছ কোষ একটা নির্দিষ্ট কাজ করবে। আমি এটা করবো, ও এটা করবো, ও এটা করবো, বিষয়টা এরকম না, উদ্দেশ্যটা ফাইনাল যে আমরা এই কাজটা করব। তাহলে টিস্যু কাকে বলে? একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ একটা নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে, প্রত্যেকের উৎপত্তি স্থল একটা জায়গাতেই হবে, একটি নির্দিষ্ট স্থানে উৎপত্তি হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করলে তাকে টিস্যু বলে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে একগুচ্ছ কোষ, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট স্থানে উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে একগুচ্ছ কোষ একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট স্থানে উৎপন্ন, নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়েছে এবং একটা নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করবে, নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করবে। তাইলেই আমরা তাকে টিস্যু বলবো। একগুচ্ছ কোষ একটি নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে একটি নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করলে এই কোষগুচ্ছকে টিস্যু বলা হয়। তো উদ্ভিদের যে টিস্যু আছে, এই উদ্ভিদ টিস্যুগুলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ টিস্যুগুলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি কি? একটা হলো ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করা হলো? উদ্ভিদ টিস্যুকে 2 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু কি? যে টিস্যুর কোষগুলা বিভাজিত হয়, 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা এভাবে বিভাজিত হয়। তো বিভাজন ক্ষমতা সম্পন্ন যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয়, এই টিস্যুগুলাকে বলা হয় ভাজক টিস্যু। আর যে টিস্যুর কোষগুলা আর বিভাজিত হয় না, আর কোনোদিন কি হবে না, বিভাজিত হবে না, এগুলা হচ্ছে স্থায়ী টিস্যু। যেমন মানুষের রিপ্রোডাকশন সিস্টেম যেরকম, যেমন একটা মেয়ে মানুষ সন্তান উৎপাদন করে, গর্ভবতী হয়, কিন্তু তাদের মেয়ে মানুষের বয়সের একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, এর পরবর্তীতে আর তাদের সন্তান হয় না। এটা তার মানে এরকম একটা কোষ যে আছে সে বিভাজিত হচ্ছে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, বাট সে একটা স্টেপে যাবে, এমন একটা পর্যায়ে সে চলে যাবে, তখন সে আর কি হবে না, বিভাজিত হবে না। তার মানে যে ভাজক টিস্যুটা স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়ে গেল। যতদিন পর্যন্ত সে বিভাজিত হচ্ছে ততদিন পর্যন্ত ভাজক টিস্যু, একটা সময় সে যে রূপান্তরিত হয়ে আর বিভাজিত হবে না, একটা স্টেজে চলে আসবে, একটা স্টেপে চলে আসবে যে আর বিভাজিত হবে না, তখন সে স্থায়ী টিস্যু রূপান্তরিত হয়ে গেল। তার মানে ভাজক টিস্যু আস্তে আস্তে স্থায়ী টিস্যুতে কী হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। যেমন একটা মানুষ উর্বর, সে সন্তান জন্মদানে সক্ষম, কিন্তু একটা সময় একটা বয়স পরে গিয়ে সে যায় অনুর্বর হয়ে যাচ্ছে, স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই ভাজক টিস্যুগুলা কীরকম হয় আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি, সিম্পলভাবে একটু তোমাদের দেখাই। এই যে ভাজক টিস্যুগুলা এরকম,
ভাজক টিস্যুর কোষগুলা। এই যে এগুলো ভাজক টিস্যুর কোষ। ভাজক টিস্যুর কোষগুলা একেবারে সক্রিয়, মানে এগুলো নিউক্লিয়াস, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তারপর হচ্ছে যে যেহেতু উদ্ভিদ কোষ, তার মানে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর। তারপরে এই যেগুলা চারপাশ দিয়ে সাইটোপ্লাজম থাকে, এবং সাইটোপ্লাজমে অঙ্গাণু সব কিছুই থাকে, এগুলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সব কিছুই থাকে। তো ভাজক টিস্যুগুলো সাধারণত এরকম হয়, মানে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ কোষ যেমন ওরকম স্বাভাবিক সতেজ, হ্যাঁ, বারবার বিভাজিত হচ্ছে, এদের নিউক্লিয়াস সম্পূর্ণ, এদের নিউক্লিয়াস আছে, এদের সাইটোপ্লাজম আছে, কোষ প্রাচীর আছে, স্বাভাবিক। তো ভাজক টিস্যু কোনগুলো আসলে একটা উদ্ভিদের কোন কোন জায়গায় ভাজক টিস্যু থাকে, যেহেতু এরা বিভাজিত হচ্ছে, তার মানে উদ্ভিদের যে অংশটা বর্ধিত হয়, যেমন কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এগুলার মধ্যে ভাজক টিস্যু থাকে। তাহলে ভাজক টিস্যু কোথায় থাকে? কাণ্ড এবং মূলের অগ্রভাগে। ভাজক টিস্যু কোথায় থাকে? কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে, অগ্রভাগে থাকে। এই মোটামুটি গেল ভাজক টিস্যু। যদিও ভাজক টিস্যুর বর্ণনা আমাদের বইয়ে নেই, ইন্টারমিডিয়েট উঠলে দেন বিস্তারিত আলোচনা আছে। এরপর আসলে স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্থায়ী টিস্যুকে হলো 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু যেটা আর বিভাজিত হয় না, এই স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। তো এই যে স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। আমরা এটা ডিফারেন্ট কিভাবে করব, যে কোনটা সরল টিস্যু, কোনটা জটিল টিস্যু, কোনটা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর ভিতরে যে কোষগুলা, এগুলা সব একই আকৃতির কোষ। জটিল টিস্যুর ভিতরে কোষগুলো একই আকৃতির না, এক একটা দেখতে এক এক রকম। আর নিঃস্রাবী টিস্যু এটা তো সাধারণত একটু ডিফারেন্ট করা যায়, যেমন কাঁঠালের আঠা, যত আঠা আছে গাছ থেকে যে রাবার, এগুলো সব নিঃস্রাবী টিস্যু। জিকারের আঠা। তাইলে মূল পড়াশোনা হচ্ছে আমাদের এই সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে। তাহলে স্থায়ী টিস্যু কি? স্থায়ী টিস্যু হলো যেই টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না, স্থায়ী অবস্থায় থাকে, তাদেরকে স্থায়ী টিস্যু বলা হয়। স্থায়ী টিস্যু কয় প্রকার? স্থায়ী টিস্যু 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু কাকে বলে? যেসব স্থায়ী টিস্যুর কোষগুলো একই আকৃতির, যেসব স্থায়ী টিস্যুর কোষগুলো একই আকৃতির, তাদেরকে সরল টিস্যু বলে। আর যেসব স্থায়ী টিস্যুর কোষগুলো ভিন্ন ভিন্ন আকৃতির, তাদেরকে জটিল টিস্যু বলে। তো আমরা একটু সরল টিস্যু দেখি। আমরা একটু আজকে যেহেতু আমাদের সরল টিস্যু আলোচনা, তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো। টিস্যুর মধ্যে কি থাকবে? টিস্যুর মধ্যে কি থাকবে? একগুচ্ছ কোষ। টিস্যুর মধ্যে কি থাকে? আমরা বললাম না, একগুচ্ছ কোষ থাকে। তো এই যে একটা টিস্যুর মধ্যে যে একগুচ্ছ কোষ, যেমন সরল টিস্যুর ক্ষেত্রে এই যে একটা কোষের গুচ্ছ, এই যে একটা কোষের গুচ্ছ, অনেকগুলা কোষ আছে, এই প্রত্যেকটা কোষ একই আকৃতির, একই রকম দেখতে, প্রত্যেকটা কোষ একই রকম দেখতে, এটাই হলো সরল টিস্যু। আবার জটিল টিস্যুর ক্ষেত্রে যেমন জাইলেম এবং ফ্লোয়েম যদি আমরা দেখি, যেমন ট্রাকিড হচ্ছে, ধরো এ যেরকম হচ্ছে ট্রাকিড, আবার হচ্ছে যেরকম হচ্ছে ভেসেল, এরকম হচ্ছে ভেসেল। তাই ট্রাকিড হলে এরকম, ভেসেল হচ্ছে এরকম, আবার জাইলেম প্যারেনকাইমা হচ্ছে আবার এরকম। তার মানে এক একটা দেখতে এক এক রকম। আবার সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ওগুলো এক একটা দেখতে এক এক রকম। তো যেহেতু এরা হচ্ছে এক গুচ্ছ কোষ, একটা নির্দিষ্ট কাজ করে, সব কিছু ঠিক আছে, বাট এদের আকার আকৃতি আলাদা, ভিন্ন রকমের দেখতে, এই জন্য এরা হলো জটিল। আবার এরাও এক গুচ্ছ কোষ, একই কাজ করে, একটা ফিক্স নির্দিষ্ট কাজ করে, তবে এদের সবার আকৃতি কি সেম, হ্যাঁ, এই জন্য এরা হলো সরল। তাহলে সরল টিস্যু কাকে বলে?
সরল টিস্যু কাকে বলে? যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম। যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম তারা হচ্ছে সরল টিস্যু। আর যে টিস্যুর কোষগুলো আকার আকৃতি এবং গঠনের দিক থেকে ভিন্ন রকম তারা হচ্ছে জটিল টিস্যু। যেমন এই সরল টিস্যুটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? আবার হচ্ছে সরল টিস্যুটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হচ্ছে এই যে সরল টিস্যু, এই সরল টিস্যুকে আবার কয় ভাগে ভাগ করা হলো? 3 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে কি প্যারেনকাইমা। আচ্ছা, আমি এটা একটু ভালো করে লিখি, এটা নিয়ে বিশেষ নোট আছে, সেই নোট করতে হবে। তাইলে সরল টিস্যু কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে কি প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই 3টা, এটার মধ্যে আবার কি এইটা জিনিসটা কি, এটা আমরা এখন একটু দেখব। যেমন ধরো এই যে জাস্ট এই চিত্রটা ভালোভাবে খেয়াল করো, এটা হলো প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আকার আকৃতি দেখো, এগুলা সবই হচ্ছে গোলাকার, প্যারেনকাইমা। আর এগুলা কিন্তু সবই একেবারে গোলাকার না, অনেকটা চতুর্ভুজ আকৃতির, পঞ্চভুজ আকৃতির এরকম। আবার দেখো একটা ভালো জিনিস, ভালোভাবে খেয়াল করো, এটার যে এই যে প্রাচীর, কোষের যে প্রাচীর একটু সরু পাতলা, হ্যাঁ, আর এদের কোষপ্রাচীর কিন্তু একটু পুরু, একটু মোটা। এদের কোষপ্রাচীর কিন্তু আরও পুরু, দেখো কতটা পুরু ভিতরে কোষটা, এটি মানে এদের কোষপ্রাচীর কিন্তু পুরু বেশি। তাইলে দেখো ভালো করে, এটা হচ্ছে প্যারেনকাইমা, এটার কোষপ্রাচীরগুলো কিন্তু পাতলা এবং এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। আর এটার কোষপ্রাচীর আরও পুরু, এটার কোষপ্রাচীর আরও পুরু। এটার মধ্যে নিউক্লিয়াস আছে, বাট এটার কারোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস নাই। তাহলে তুমি ডিফারেন্ট কিভাবে করবা যে কোনটা প্যারেনকাইমা, কোনটা স্ক্লেরেনকাইমা, আর হচ্ছে কোনটা কোলেনকাইমা, এটা তুমি ডিফারেন্ট কিভাবে করবা? এটা এই দুটার মধ্যে নিউক্লিয়াস আছে, প্যারেনকাইমা এবং কোলেনকাইমার মধ্যে নিউক্লিয়াস আছে। স্ক্লেরেনকাইমা যেটার মধ্যে নিউক্লিয়াস না, এটা হলো স্ক্লেরেনকাইমা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সবগুলো হচ্ছে গোলাকার, প্যারেনকাইমা হচ্ছে গোলাকার, আর এটার মধ্যে নিউক্লিয়াস আছে, এটার মধ্যে নিউক্লিয়াস আছে। এখন এই দুটার মধ্যে ডিফারেন্ট কিভাবে করব? 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটার মধ্যে, এটা হচ্ছে গোলাকার, আর এটা হচ্ছে গোলাকার, এক্স্যাক্টলি গোলাকার না, এটার মধ্যে ভিন্ন ভিন্ন আকৃতির হয়। এটা একবারে গোলাকার হবে না, আর এটা হচ্ছে প্যারেনকাইমা সবসময় গোলাকার। তাহলে আমাকে উদ্দীপক দেখে প্রথমে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা 3টাকে ডিফারেন্ট করা শিখতে হবে, পার্থক্য করা শেখা লাগবে। তাহলে আমার প্যারেনকাইমা আসছে, আমি কোলেনকাইমা লিখছি, হবে না তো? কোলেনকাইমা আসছে, আমি স্ক্লেরেনকাইমা লিখছি, হবে না তো? তাহলে হচ্ছে আমাকে ডিফারেন্ট করা শিখতে হবে যে এটার মধ্যে নিউক্লিয়াস নাই ভিতরে, এটা দেখে বুঝবো যে ভিতরে নিউক্লিয়াস নেই, তবে এটা স্ক্লেরেনকাইমা। এদের মধ্যে নিউক্লিয়াস আছে, এখন এটার মধ্যে ডিফারেন্ট কি, এটা এগুলো সবগুলো গোলাকার, আর এরা সবগুলা কি না, গোলাকার না। তো তোমাদের বইয়ে যে চিত্রটা আছে ওইটার মধ্যে একটু ভুল আছে, মানে চিত্রটা দেখে সরাসরি বোঝা যায় না। কি বোঝা যায় না? আমি বইয়ের চিত্রটা আমি তোমাদের একটু দেখাই। তো বইয়ের চিত্রটা দেখাইতে গেলে, আচ্ছা বইয়ের চিত্র এটা আমি দেখাবো হচ্ছে ওই, এখন বইয়ের চিত্র গেলে এটা ঝামেলা হবে, স্লাইড নষ্ট হয়ে যাবে। তো বই যখন দাগায় দিব তখন বলবো, জাস্ট এখন একটু বলে রাখি, সেটা হলো এই যে কোষপ্রাচীরগুলো কিন্তু পাতলা। তো তোমাদের বইয়ের চিত্র মধ্যে যে এটার যে কোষপ্রাচীর দিছে ওইটা আরও পাতলা, মানে এটা একবার পাতলা করে মনে হইতেছে যে এটারই কোষপ্রাচীর মোটা আর এটারই পাতলা, ওরকম মনে হয় চিত্র মধ্যে। আসলে বিষয়টা এরকম হবে না,
এটা কোষ প্রাচীর যতটা চিকন তার চেয়ে এটার কোষ প্রাচীর অবশ্যই মোটা হবে। এখানে এটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এই যে এটা কোষ প্রাচীর আর এটা কোষ প্রাচীরগুলো কিন্তু মোটা, এটা কোষ প্রাচীর কিন্তু এই যে আরও মোটা, আরও পুরু। আর একটা জিনিস দেখো, এই কোষগুলা যতটুকু লম্বা, প্যারেনকাইমা যতটুকু লম্বা, প্যারেনকাইমার চেয়ে কোলেনকাইমা আরও লম্বা। প্যারেনকাইমা সাধারণত লম্বা না কোষগুলা, কোলেনকাইমা লম্বা এবং স্ক্লেরেনকাইমা আরও লম্বা, অত্যধিক লম্বা। এই তিনটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সবচেয়ে ছোট হচ্ছে প্যারেনকাইমা, তার চেয়ে লম্বা হচ্ছে কোলেনকাইমা, তার চেয়ে লম্বা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, ওকে। তাইলে হচ্ছে আমরা এখন মোটামুটি হচ্ছে যে পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করব, আমরা একটু চিত্র প্র্যাকটিস করি। পরীক্ষার মধ্যে ধরো প্যারেনকাইমা আসুক, কোলেনকাইমা আসুক, স্ক্লেরেনকাইমা আসুক, আমরা যদি একটু চিত্র দেই ভালো হবে। কতটা ইজিলি চিত্র আঁকা যায় একটু আমরা দেখি। প্যারেনকাইমার চিত্র, যদিও এটার চিত্র দেওয়া আবশ্যক না, বাট দিলে ভালো, তো সমস্যা কি। প্যারেনকাইমার চিত্র দেখো, এই যে তিনটা দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন মাঝখানে একটু নিউক্লিয়াস দিয়ে দাও, প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস দিয়ে দাও, প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস দিয়ে দিয়ে তারপরে কি করে যে একটু ডট 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 ফোঁটা দিয়ে দাও। ব্যাস হয়ে গেছে, এই যে প্যারেনকাইমার চিত্র হয়ে গেছে। বর্ণনা পরে আসো, আমরা একটু চিত্র দেখি, একটু শিখি, বোঝার চেষ্টা করি। তাহলে ইন্ডিকেট করব কি? ইন্ডিকেট সিম্পল জিনিস, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, তারপরে হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ব্যাস হয়ে গেল। এই যে চিত্র দিয়ে দিলাম প্যারেনকাইমা, প্যারেনকাইমা টিস্যু। আর এর ভিতর আরেকটা দিবে যে অন্তঃকোষীয় ফাঁক, অন্তঃকোষীয় ফাঁকা স্থান, ফাঁকা স্থান। এই তো, এই যে প্যারেনকাইমা টিস্যু হয়ে গেল। সিম্পল জিনিস, মানে আমারই কোনো কিছু নাই। ধরো কোলেনকাইমার বর্ণনা আসছে, তাহলে আমি কোলেনকাইমার চিত্র দিয়ে দিব, কোলেনকাইমার চিত্র দিব। চিত্রটা একটু ওই পাশে দিলে ভালো হতো, মাঝখানে পড়ে গেছে, যাই হোক থাক, সমস্যা নাই। তাহলে কোলেনকাইমার চিত্র দিব। কোলেনকাইমার চিত্রের ক্ষেত্রে আমরা কি করব, একটু মানে একেবারে গোলাকার না দিয়ে একটু ডিফারেন্ট করব, একবারে গোলাকার না দিয়ে একটু ডিফারেন্ট করব, মানে ভিন্ন ভিন্ন আকারে করার চেষ্টা করব আর কি। ভিন্ন ভিন্ন আকারে করলাম, দেন এখানে হচ্ছে নিউক্লিয়াস দিয়ে দিলাম, নিউক্লিয়াস দিয়ে দিলাম, তারপরে সাইটোপ্লাজম দিয়ে দিলাম, সাইটোপ্লাজম দিয়ে দিলাম। ওই ইন্ডিকেটও কিন্তু সেম। তো এখানে একটু ভালো করে খেয়াল করবা যে স্ক্লেরেনকাইমার যে প্রাচীরগুলো, এগুলো কিন্তু একটু পুরু হবে। জাস্ট এটা তুমি যখন করবে, স্কেলে যখন পেন্সিলে যখন করবা, এগুলো একটু ডাবল করে দিলা, এগুলো একটু ডাবল করে দিলা। আর ইন্ডিকেটের সময় ওই সেম জিনিস ইন্ডিকেট হবে, যে কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস হয়ে গেল। এই যে কোষ প্রাচীর, এই যে নিউক্লিয়াস, এই যে সাইটোপ্লাজম। আর অন্তঃকোষীয় ফাঁকা স্থান এটা দেওয়ার দরকার নেই, কারণ এটার মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটা গেল, এটা হচ্ছে প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা। আর যদি আমরা স্ক্লেরেনকাইমা দেখি, স্ক্লেরেনকাইমার চিত্র কীভাবে আঁকবো? স্ক্লেরেনকাইমার চিত্র হচ্ছে এক একটা এক এক ইয়া হবে, একটু এই যেরকম ভিন্ন ভিন্ন আকৃতির দিব। এই যে মোটামুটি হয়ে গেছে, দিয়ে দিব। এর ভিতরে মাঝখানে কোনো নিউক্লিয়াস দিব না। এই যে তাইলে হচ্ছে যে এই যে আমরা কিন্তু এই চিত্র যে আঁকলাম, এটার মাধ্যমে কিন্তু আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এটাকে ডিফারেন্ট করতে পারতেছি।
এগুলো সব একই আকৃতির গোলাকার, সবগুলোর ভিতরে নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে এবং এটার প্রাচীরগুলো একটু পাতলা। আর এখানে এদের প্রাচীরগুলো হচ্ছে একটু পুরু, এদের প্রাচীরগুলো হলো পুরু। এদের মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এদের মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস আছে, তো এদের মধ্যে কোনো নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো নাই। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি। তো এখন হচ্ছে আমরা কি করব, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এটার বর্ণনা শিখব। তার আগে আমরা একটু দেখি যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং এই সরল টিস্যুগুলো আসলে কোথায় থাকে। সরল টিস্যুগুলো কোথায় থাকে, আমরা যদি একটা সাধারণত যদি আমরা এই যেমন ধরো একটা কাণ্ড আছে বা একটা মূল আছে, যেখানে আসো এই যে মাঝখানের যে অংশটা, এটা চারপাশ দিয়ে আবরণ, মাঝখানে জাইলেম ফ্লোয়েম থাকে। তো একটা কাণ্ড বা একটা মূল, এটার মাঝখান বরাবর দিয়ে জাইলেম এবং ফ্লোয়েম থাকে। এটা গাছের, তো এটা গাছের কাণ্ড মাঝখান দিয়ে কাটছি, যে প্রস্থচ্ছেদ যেটা। তো চারপাশ দিয়ে তো সবুজ বাকল অঙ্গ টঙ্গ থাকবে, হ্যাঁ। আর ভিতর দিয়ে মাঝখানে থাকবে জাইলেম এবং ফ্লোয়েম, যেটা সরাসরি পানি এবং খনিজ পানি বা খাদ্য পরিবহন করবে, তাই না? আর এই জাইলেম ফ্লোয়েম এবং বাইরের ছাড়া ভিতরের যে পুরা অংশটা, এই পুরা অংশটাই হচ্ছে সরল টিস্যু। এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা থাকবে। এগুলাই হলো সরল টিস্যু। এই যে অংশটা, এই সরল টিস্যু ইন্টারমিডিয়েট উঠলে দেখবে এটাকে গ্রাউন্ড টিস্যু বলা হয় বা ভিত্তি টিস্যু। একটা উদ্ভিদের সব অংশের মধ্যে, সব জায়গায় ছড়ায় ছিটা এই সরল টিস্যু অবস্থান করে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা হচ্ছে একটু এই সরল, এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এটার বর্ণনা পড়ব। এবং বর্ণনাটা আমরা এত সুন্দরভাবে পড়ব এবং একটু পার্থক্য আকারে পড়ব, যাতে করে আমরা তিনটা একসাথে পারি, একসাথে তিনটার বর্ণনা যেন দেওয়া যায়, ওইভাবে করে সুন্দর করে আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে পার্থক্যটা সাজাই। প্রথমে হচ্ছে প্যারেনকাইমা, একটু ছোট করে লিখি, প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা, তারপর হচ্ছে স্ক্লেরেনকাইমা। ওকে, তা আমার সাথে সাথে তোমরা লেখো, নিজেরা লেখো, অবশ্যই আমার সাথে সাথে লিখবা, বুঝতে সুবিধা হবে। আমাকে অবশ্যই একটু ছোট করে লিখতে হবে, সর্বোচ্চ পর্যায়ের, নইলে আমি এক পৃষ্ঠাতে যদি আটাইতে না পারি তাহলে বর্ণনাটা দেওয়া একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চেষ্টা করব একটা পৃষ্ঠার মধ্যে যেন আটানো যায়। এই জায়গাটাও আমি উঠাই দিই, তোমরাও দ্রুত ছকটা করে ফেলো। ওকে, 1 নাম্বার, এই যে চিত্রটা ভালোভাবে খেয়াল করো, প্যারেনকাইমা। তো প্যারেনকাইমার প্রোটোপ্লাজম, দেখো এই কোষগুলো জীবিত কোষ, সবসময় এগুলা জীবিত, প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, ভিতরে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, কোলেনকাইমা এরাও হচ্ছে কি প্রোটোপ্লাজম পূর্ণ থাকে এবং জীবিত, তবে এরা হচ্ছে প্রোটোপ্লাজম থাকে না, এগুলা মৃত, প্রোটোপ্লাজমহীন, মৃত। তাহলে প্রোটোপ্লাজম বলতে ওই যে কোষের ভিতরে যে সজীব অংশ, মূল জীবিত জীবন যদি থাকে তাহলে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, সম্পূর্ণ থাকে, সব কিছু থাকে, সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে। তাইলে কোষগুলো হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে এবং জীবিত। কার? প্যারেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত, কোলেনকাইমা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন, মানে পরিণত প্রোটোপ্লাজম থাকে না এবং এরা মৃত। প্রাথমিকভাবে থাকে, বাট যখন এটা আস্তে আস্তে বড় হয়ে যায় তখন আর থাকে না। তাইলে আমরা যে পার্থক্য লিখব, এরা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ ও জীবিত,
এদের ক্ষেত্রেও সেম, এরা প্রোটোপ্লাজম পূর্ণ এবং জীবিত, আর এরা প্রাথমিকভাবে প্রোটোপ্লাজম থাকলেও পরবর্তীতে পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন এবং মৃত হয়ে যায়। তাহলে পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না এবং হচ্ছে কি মৃত। এটা হলো এক নাম্বার। তাহলে পাইলাম হচ্ছে প্যারেনকাইমা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ এবং জীবিত, কোলেনকাইমা প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত, এবং স্ক্লেরেনকাইমা হচ্ছে প্রোটোপ্লাজমহীন এবং হচ্ছে কি পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না এবং মৃত। তার মানে এই যে পার্থক্য করে ফেলছি, আমরা এমনভাবে এটা সাজাবো যাতে করে প্যারেনকাইমার বর্ণনা আসলে আমরা টোটাল প্যারেনকাইমা বর্ণনা এই পাশেটা লিখলে প্যারেনকাইমা বর্ণনা হয়ে যাবে, কোলেনকাইমার বর্ণনা আসলে এই পাশেটা লিখলে কোলেনকাইমার বর্ণনা হয়ে যাবে, স্ক্লেরেনকাইমার বর্ণনা আসলে এই পাশেটা লিখলে এটা হয়ে যাবে। আবার যদি পার্থক্য করতে বলে আমরা পার্থক্যও করতে পারবো ইনশাআল্লাহ। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, কোষ প্রাচীর। আমরা প্রথমে বলছিলাম এদের কোষ প্রাচীর হলো পাতলা, এদের কোষ প্রাচীর পাতলা, এদের কোষ প্রাচীর হচ্ছে একটু পুরু, এদের কোষ প্রাচীর আরও পুরু, এদের কোষ প্রাচীর আরও পুরু হয়। তাহলে হচ্ছে এদের কোষ প্রাচীর হচ্ছে কি সরু এবং পাতলা। তাহলে প্যারেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে এই পাতলা প্রাচীরযুক্ত, প্যারেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। কেন পাতলা প্রাচীরযুক্ত সেটা আগে আসি। এদের কোষ প্রাচীর হচ্ছে প্যারেনকাইমার কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। তাহলে কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। এটা কি হইল? এটা কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। আর কোলেনকাইমার যে কোষ প্রাচীর সেলুলোজ থাকেই, পাশাপাশি পেকটিনের একটা আস্তরণ পড়ে। তাহলে এটা হচ্ছে সেলুলোজ ও পেকটিন দ্বারা তৈরি, পেকটিন দ্বারা তৈরি। আর যে স্ক্লেরেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে লিগনিন দিয়ে তৈরি, লিগনিন দিয়ে তৈরি। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে প্যারেনকাইমার কোষ প্রাচীর শুধু সেলুলোজ দ্বারা তৈরি হয়, আর কোলেনকাইমার সেলুলোজের পাশাপাশি একটা পেকটিনের আস্তরণ পড়ে। তাহলে সেলুলোজের উপরে দিয়ে একটা পেকটিনের আস্তরণ পড়লে সেটা একটু মোটা হয়ে যাবে, একটু পুরু হয়ে যাবে। এই জন্য এদের প্রাচীর হলো পাতলা আর এদের প্রাচীর হলো পুরু। আর এরা লিগনিন দ্বারা তৈরি, এটা আরও পুরু, এটা আরও অধিক পুরু। তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে প্যারেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে কি পাতলা, আর কোলেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে পুরু, এবং স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে অধিক পুরু। তো এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করো, এই যে প্যারেনকাইমার যে কোষগুলো আছে, এই কোষগুলা কিন্তু সবগুলা কোষ কিন্তু একই আকৃতি, যেহেতু গোলাকার। তো একটা বৃত্ত যদি হয় তাহলে এখান থেকে এটা কি ব্যাসার্ধ, টোটাল হলো ব্যাস। তো এখান থেকে ব্যাস, তাহলে একটা এটার ব্যাস যতটুক, এটার ব্যাসও অনেকটা অতটুক, এটার ব্যাসও অতটুক, এটার ব্যাসও অনেকটা অতটুক। কিন্তু এটা যদি আমি চিন্তা করি, এটা এখান থেকে এখানে যতটুক, এটা এখান থেকে এখানে ততটুক নাও হতে পারে, এটা এখান থেকে ততটুক নাও হতে পারে। তার মানে প্যারেনকাইমার কোষগুলা সমবেশীয়, কোষগুলা হচ্ছে কি সমবেশীয়, মানে এটা দ্বারা বোঝালো একই আকৃতির, মানে সবই একই আকৃতির, বাট এই কোষগুলা জাস্ট সমবেশীয়, যেহেতু গোলাকার এগুলো সমবেশীয় হয়। এখান থেকে এখানকার ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে এখানকার ডিস্টেন্স সেম, এখানকার ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স সেম, বাট এটা এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে অতটুকু নাও হতে পারে, আবার এখান থেকে অতটুকু নাও হতে পারে। তার মানে এই কোষগুলো হচ্ছে সমবেশীয় এবং পাতলা প্রাচীর, আর এরা হচ্ছে সমবেশীয় না, পুরু প্রাচীর। এরাও সমবেশীয় না এবং অধিক পুরু প্রাচীর। তো এটা হচ্ছে মূল পয়েন্ট।
তাহলে এরা হচ্ছে, এদের কোষগুলো হচ্ছে কি, কোষগুলো কোষ সমবেশীয়, সমবেশীয় এবং প্রাচীর কি, প্রাচীর হলো পাতলা। এখন কথা হলো প্রাচীর কেন পাতলা, কারণ প্রাচীর শুধু সেলুলোজ দ্বারা তৈরি। এদের প্রাচীর কেন পুরু, কারণ সেলুলোজের উপরে আরও পেকটিনের আবরণ পড়ে। আর এদের কোষগুলা কি সমবেশীয় নয়, সমবেশীয় নয় এবং পুরু প্রাচীর, পুরু প্রাচীর যুক্ত। আচ্ছা, এরপরে এদের ক্ষেত্রে কি, এরাও সমবেশীয় নয় এবং পুরু প্রাচীর যুক্ত, অধিক পুরু প্রাচীর যুক্ত। আচ্ছা, এরাও কি সমবেশীয় নয় এবং এদের প্রাচীর কি অধিক পুরু। এই যে তিনটা বৈশিষ্ট্য, তিনটা পার্থক্য আমরা লিখে ফেলছি। এখন আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য এবং পার্থক্য লিখব। তাহলে দেখো এখানে ভালো করে, এরা যেহেতু গোলাকার, এই জন্য এই যে কোষগুলার মাঝে মাঝে ফাঁকা স্থান থাকে, এটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক বা আন্তঃকোষীয় ফাঁকা স্থান। তাহলে প্যারেনকাইমার মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। কোলেনকাইমার মধ্যে এরা যেহেতু পুরাপুরি গোলাকার না, আবার ওই স্কেলেনকার মতো না, তো এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। যদিও এখন বইয়ের মধ্যে যে চিত্রটা দিছে, এই চিত্রের মধ্যে আসলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান এটা বোঝা যাচ্ছে না, বাট এটা যদি আমরা 3D অ্যানিমেশন চিন্তা করি তখন ওইটা আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা বোঝা যাবে। তো থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। তাইলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, প্যারেনকাইমার মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, কোলেনকাইমার মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে, আর স্কেলেনকাইমার মধ্যে থাকে না। তাহলে হচ্ছে এখানে আমরা লিখব যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, আন্তঃকোষীয় ফাঁক থাকে। আর এদের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে, আর এদের মধ্যে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এই যে 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখে ফেলছি। এরপরে আসো 5 নাম্বার বৈশিষ্ট্য। এদের কোথায় পাওয়া যায়? প্যারেনকাইমাকে উদ্ভিদের সব অংশের মধ্যে প্যারেনকাইমা পাওয়া যায়। আবার প্যারেনকাইমা সব জায়গাতে পাওয়া যায়, বাট কোলেনকাইমা কিন্তু একটা নির্দিষ্ট সব জায়গায় পাওয়া যায় না। প্যারেনকাইমা সাধারণত রূপান্তরিত হয়ে কোলেনকাইমা পরিণত হয়। এই জন্য প্যারেনকাইমা যখন রূপান্তরিত হয়, এটা সবার মধ্যে, সব উদ্ভিদের মধ্যে রূপান্তরিত নাও হতে পারে। এই জন্য সব জায়গায় এটা থাকে না, এটাও আবার সব জায়গায় থাকে না, একটা নির্দিষ্ট জায়গাতে থাকে। তো প্যারেনকাইমা উদ্ভিদের সব জায়গার মধ্যে প্যারেনকাইমা থাকে। আর কোলেনকাইমা থাকে হচ্ছে পাতার মধ্যে, শিরা, বোটা এবং নমনীয় কাণ্ডে। পাতা, শিরা, বোটা এবং নমনীয় কাণ্ডে। তো উদ্ভিদের সব অংশে, একটা উদ্ভিদের সব অংশের মধ্যে প্যারেনকাইমা থাকে। আর কোলেনকাইমা সব অংশে থাকে না, পাতায় থাকে, বোটা থাকে, শিরা থাকে এবং হচ্ছে নমনীয় কাণ্ডের মধ্যে থাকে। পাতা, বোটা, শিরা এবং নমনীয় অঙ্গের মধ্যে কোলেনকাইমা থাকে। আর স্কেলেনকাইমা কোথায় থাকে? স্কেলেনকাইমা থাকে হচ্ছে বীজ ত্বকের মধ্যে, কর্টেক্স, ফল এবং বীজ ত্বকের মধ্যে থাকে। কর্টেক্স, ফল এবং বীজ ত্বকে থাকে। তাইলে হচ্ছে এখানে এটা আমরা, এই যে আরেকটা পার্থক্য আমরা লিখব যে প্যারেনকাইমা কোথায় থাকে? উদ্ভিদের সব অংশে প্যারেনকাইমা থাকে, সব অংশে থাকে। কোলেনকাইমা কোথায় পাওয়া যায়? পাতা, শিরা, বোটা ও নমনীয় কাণ্ডে কি থাকে? কোলেনকাইমা থাকে। আর স্কেলেনকাইমা কোথায় থাকে? স্কেলেনকাইমা থাকে হচ্ছে কর্টেক্স, ফল ও বীজ ত্বকে থাকে। বীজ ত্বক, বীজের যে ত্বক সেখানে থাকে। এই যে 5 নাম্বার বৈশিষ্ট্য লিখে ফেলছি, পার্থক্য করে ফেলছি। এরপরে আসো 6 নাম্বার বৈশিষ্ট্য এবং পার্থক্য। 6 নাম্বারে আসবে হচ্ছে প্রকারভেদ। প্যারেনকাইমা
এই যে প্যারেনকাইমাগুলো আছে এগুলা সাধারণত দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। প্যারেনকাইমা যেহেতু উদ্ভিদের সব অংশে থাকে, উদ্ভিদের বেশিরভাগ অংশে সবুজ থাকে, তার মানে ওখানে প্লাস্টিক থাকে, সে নিজে খাদ্য তৈরি করে। তো প্যারেনকাইমা তাহলে যে সব জায়গায় থাকে ওদের মধ্যে প্লাস্টিক থাকে, এক নাম্বার। তো যেসব প্যারেনকাইমা কোষের মধ্যে প্লাস্টিক থাকে এগুলাকে বলা হয় হচ্ছে ক্লোরেনকাইমা। তাইলে আবার জলজ প্যারেনকাইমা যেগুলা, জলজ উদ্ভিদ যদি হয় ওগুলোর মধ্যে কিন্তু বায়ুকুঠুরি থাকে যেটা ভাসতে সাহায্য করে। ওই বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাগুলোকে বলা হচ্ছে অ্যারেনকাইমা। তাইলে হচ্ছে যে দুই ধরনের প্যারেনকাইমা থাকে, একটা হচ্ছে ক্লোরোফিলযুক্ত, ক্লোরোপ্লাস্টযুক্ত, ওগুলো খাদ্য তৈরি করে, ওগুলো হচ্ছে ক্লোরেনকাইমা। আর একটা হচ্ছে বায়ুকুঠুরিযুক্ত, ওগুলো হচ্ছে অ্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এরা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা, ও আরেকটা হচ্ছে কি অ্যারেনকাইমা, অ্যারেনকাইমা। এটা কিন্তু দেখো, এটা কিন্তু ক্লোরোফিল যদি থাকে তাহলে ক্লোরেনকাইমা, আর এটা কিন্তু কোলেনকাইমা। দুটোর মধ্যে কিন্তু দুটো কিন্তু এক না, এটা হচ্ছে কোলেনকাইমা আর এটা হচ্ছে ক্লোরেনকাইমা, এটা একটু বুঝতে হবে। আর হচ্ছে কোলেনকাইমা যেটা, তো কোলেনকাইমা কোনো প্রকারভেদ নাই। এই কোলেনকাইমাটা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা, এটার কোনো প্রকারভেদ নাই। এই প্যারেনকাইমায় রূপান্তরিত হয় কোলেনকাইমা হয়। তার মানে এটা হচ্ছে কি বিশেষ ধরনের প্যারেনকাইমা, ব্যাস। আর স্ক্লেরেনকাইমা এটা কি? এটা হচ্ছে যে এটা দুই প্রকার। স্ক্লেরেনকাইমা দুই প্রকার, প্যারেনকাইমা দুই প্রকার। একটা হচ্ছে ক্লোরেনকাইমা যদি ক্লোরোফিল থাকে ক্লোরেনকাইমা, আর বায়ুকুঠুরি থাকলে অ্যারেনকাইমা। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এরা হচ্ছে দুই প্রকার। সে দুই, একটা হচ্ছে একটা হলো ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। এই হলো দুই প্রকার। একটা হচ্ছে কি ফাইবার ও স্ক্লেরাইট, স্ক্লেরাইট, এই হচ্ছে দুই প্রকার। তাহলে প্যারেনকাইমা পেলাম দুই প্রকার। যদি ক্লোরোফিল থাকে তাহলে ক্লোরেনকাইমা, আর বায়ুকুঠুরি থাকলে অ্যারেনকাইমা। আর কোলেনকাইমা হচ্ছে একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা, আর স্ক্লেরেনকাইমা হলো দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। ওকে, এখন আমরা সর্বশেষ বৈশিষ্ট্য, এটা আমরা কাজের মাধ্যমে এটার পার্থক্য করব, এটা বৈশিষ্ট্য করতে পারবো। তো প্যারেনকাইমার কাজ কি, কোলেনকাইমার কাজ কি এবং স্ক্লেরেনকাইমার কাজ কি? প্যারেনকাইমার কাজ দেহ, এক নাম্বার হলো দেহ গঠন করা। এক নাম্বার হচ্ছে দেহ গঠন করা। দেহ গঠন কেন? এই যে একটু ভালো করে দেখো, একটু আগে যখন বললাম, এই যে এইটা যখন দেখাইছি, এই চিত্রটা, এই যে এই চিত্রটা দেখো, একটা উদ্ভিদের পুরা অংশ জুড়ে, সব জায়গা জুড়ে কিন্তু এই সরল টিস্যুগুলা থাকে। সরল টিস্যুর বেশিরভাগ জায়গা, ওইটা প্যারেনকাইমায় সাধারণত বেশিরভাগ, ঠিক আছে? তাহলে পুরো অংশ জুড়ে যদি সরল টিস্যু থাকে, তো এক নাম্বার কি, তাহলে পুরো দেহটাকে সে গঠন করলো, এটা হলো একটা কাজ। তার মানে সে দেহ গঠন করে। দেহ কি করে? গঠন করে, দেহ গঠন করে। তো যেহেতু আবার তার ভিতরে ক্লোরোফিল থাকে, প্যারেনকাইমার মধ্যে আমরা কি দিলাম? ক্লোরোফিল থাকলে সেটাকে কোলেনকাইমা বলে, ক্লোরোফিল থাকে। যেহেতু ক্লোরোফিল থাকে তার মানে সে কি করে? খাদ্য তৈরি করে। সিম্পল জিনিস, খাদ্য প্রস্তুত করে, খাদ্য প্রস্তুত। তাহলে যেহেতু সারা দেহব্যাপী থাকে তার মানে দেহ গঠন করে। দুই নাম্বার কথা হলো সে যেহেতু ক্লোরোফিল থাকে তার মানে খাদ্য তৈরি করে। আচ্ছা, দেহ গঠন, খাদ্য প্রস্তুত। আচ্ছা, এরপর হলো খাদ্য সে প্রস্তুত করে এবং খাদ্য সঞ্চয়ও করে। খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন করে, পরিবহন। তাহলে প্যারেনকাইমার আমরা কাজ কি পাইলাম? যেহেতু সারা অংশব্যাপী থাকে এই জন্য দেহ গঠন করে, খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহন করে। এটা মনে রাখবা, যারা খাদ্য তৈরি করে তারা নিজেরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহনও করে।
কারণ খাদ্য তৈরি করার অর্থ হলো আমি সঞ্চয় করবো নিজের যদি দরকার হয়, আবার আমি যা তৈরি করলাম এটা মানুষকে তো দিতে হবে, তার সবাইকে দিতে গেলে এটা পরিবহন করা লাগবে। সিম্পল জিনিস, যারা খাদ্য তৈরি করে তারা খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে, আর যেহেতু সারা অংশব্যাপী থাকে অতএব তারা দেহ গঠন করে। সিম্পল। আর কোলেনকাইমার যে কাজ, কোলেনকাইমার কাজ কি? এরা হচ্ছে খাদ্য প্রস্তুত করে, সাধারণত দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান ও খাদ্য প্রস্তুত, খাদ্য প্রস্তুত। এরা কেন খাদ্য প্রস্তুত করে দেখো, এরা হচ্ছে কোলেনকাইমা। আমরা বলছিলাম এদের সব ধরনের অঙ্গাণু থাকে, নিউক্লিয়াস থাকে, সব ধরনের অঙ্গাণু থাকে, সব ধরনের অঙ্গাণু থাকে, তার মানে এদের মধ্যে প্লাস্টিডও থাকে। যদি প্লাস্টিড থাকে তাহলে তারা কী করবে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করবে। সিম্পল জিনিস। তাহলে আবার দেখো এরা কি থাকে, এই যে পাতা, শিরা এবং বোটা নমনীয় কাণ্ডের মধ্যে থাকে, বোটার মধ্যে থাকে। তা পাতার মধ্যে বোটাটা কি একটু শক্ত না? এই যে দৃঢ়তা প্রদান করে। আবার নমনীয় কাণ্ডের মধ্যে কেন থাকে? নমনীয় কাণ্ডটা কিন্তু আস্তে আস্তে দৃঢ় হয়ে যায়, শক্ত হয়ে যায়। ওই নমনীয় কাণ্ডকে দৃঢ় করতে হবে, এর জন্য নমনীয় কাণ্ডের মধ্যে কোলেনকাইমা থাকে, যাতে দৃঢ়তা প্রদান করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কাজ কি? স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হলো দৃঢ়তা প্রদান করা। এক নাম্বার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ পদার্থ পরিবহন। দৃঢ়তা প্রদান, পানি এবং খনিজ পদার্থ পরিবহন, এই হচ্ছে স্ক্লেরেনকাইমার কাজ। একটা জিনিস দেখো, স্ক্লেরেনকাইমার প্রকারভেদ পড়ছিলাম কয় প্রকার? স্ক্লেরেনকাইমার পড়ছি হলো আমরা দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। এই ফাইবারটা কি? ফাইবারটা কি? আচ্ছা, এটা একটু পরে আসি, এখন দেখো, আমার যদি পরীক্ষার মধ্যে আসে পেরেনকাইমা এবং কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য লেখো, আমি পার্থক্য করতে পারবো না? আলহামদুলিল্লাহ পারবো। এরা প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত, এরা হচ্ছে পরিণত অবস্থা, প্রোটোপ্লাজম থাকে না এবং এরা মৃত। কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, এদের কোষপ্রাচীর সেলুলোজ এবং পেকটিন দ্বারা তৈরি, এদের কোষপ্রাচীর লিগনিন দ্বারা তৈরি। এরা সমবেশীয়, প্রাচীর হলো পাতলা, এরা সমবেশীয় নয়, প্রাচীর হলো পুরু। এরা সমবেশীয় নয়, প্রাচীর হচ্ছে অধিক পুরু। এরপরে হচ্ছে এদের আন্তঃকোষীয় ফাঁকাস্থান থাকে, এদের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, এদের মধ্যে থাকে না। এরা হচ্ছে সাধারণত উদ্ভিদের সব অংশে পাওয়া যায়। এরা পাতা, শিরা, বোটা এবং নমনীয় কাণ্ডে পাওয়া যায়। এরা হচ্ছে কর্টেক্স, ফল এবং বীজত্বকে এদের পাওয়া যায়। এরপরে এরা হলো দুই প্রকার, ক্লোরোফিল যদি থাকে তাহলে ক্লোরেনকাইমা, আর বায়োক্লোরিন থাকলে এরেনকাইমা। এরা হলো বিশেষ ধরনের পেরেনকাইমা, আর এরা হচ্ছে দুই প্রকার, ফাইবার এবং স্ক্লেরাইড। আর এরা হচ্ছে দেহ গঠন করে। এদের কাজ কি? দেহ গঠন করে, খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, পরিবহন করে। কোলেনকাইমার কাজ কি? দৃঢ়তা প্রদান করে এবং খাদ্য প্রস্তুত করে। আর স্ক্লেরেনকাইমার কাজ কি? দৃঢ়তা প্রদান করা, পানি এবং খনিজ লবণ পরিবহন করে। ব্যাস, হয়ে গেল। এখন খেলা জমবে। দিস ইজ দ্য পয়েন্ট। এখন আসছে পরীক্ষার মধ্যে, এই যে পরীক্ষার মধ্যে উদ্দীপকে এরকম একটা চিত্র দিয়ে দিছে, বা তিনটা চিত্র উদ্দীপকে দিয়ে দিছে, বলছে এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি। এখন বলছে যে এর বর্ণনা দাও, বা বি এর বর্ণনা দাও, বা সি এর বর্ণনা দাও। গ নাম্বার এগুলো প্রশ্ন হতে পারে। তাইলে পেরেনকাইমার বর্ণনা, এই যে পেরেনকাইমার যখন বর্ণনা আসবে, আমি এই 7টা বৈশিষ্ট্য 7টা পয়েন্টে দিয়ে দিব। কিভাবে দিব? তার আগে আসো এটা ধরো পরীক্ষার মধ্যে আসছে যে পেরেনকাইমার বর্ণনা দাও, তাহলে আমি সংজ্ঞা দিব। প্রথমে সরল টিস্যুর সংজ্ঞা দিব। যে সকল স্থায়ী টিস্যুর কোষগুলো আকার, আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম, তাদেরকে সরল টিস্যু বলা হয়। যে সকল স্থায়ী টিস্যুর কোষগুলো আকার, আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম, তাদেরকে সরল টিস্যু বলা হয়। সরল টিস্যু 3 প্রকারের হয়: পেরেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। নিচে পেরেনকাইমার গঠন বর্ণনা করা হলো এই যে একটা স্টেপ। সরল টিস্যুর সংজ্ঞা, তাহলে যে সব স্থায়ী টিস্যুর কোষগুলো আকার, আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম, তাদেরকে সরল টিস্যু বলা হয়। সরল টিস্যু 3 প্রকার হয়: পেরেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। নিচে পেরেনকাইমার গঠন বর্ণনা করা হলো। যদি কোলেনকাইমা আসে, নিচে কোলেনকাইমার গঠন বর্ণনা করা হলো। যদি স্ক্লেরেনকাইমা আসে, স্ক্লেরেনকাইমার গঠন বর্ণনা করা হলো। যেটাই আসুক। এরপর আমি চিত্র আঁকবো।
প্যারেনকামা বর্ণনা আসছে এই যে এটুক সিম্পল চিত্র দিয়ে দিলাম, কোলেনকামা আসছে সিম্পল চিত্র এটুক দিয়ে দিলাম, স্ক্লেরেনকামা আছে এটুকু চিত্রই দাও, হ্যাঁ লেখো চিত্র স্ক্লেরেনকামা, ব্যাস হয়ে গেল। এই যে এখানে শুধু এটার জন্য ইন্ডিকেট করবা এটা হলো কোষ প্রাচীর, আর এখানে এটা ইন্ডিকেট করবে এটা হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীর, আর এটা দিবা মৃত মৃত প্রোটোপ্লাজম, মৃত প্রোটোপ্লাজম, ব্যাস হয়ে গেল। ইন্ডিকেট এতটুকুই, চিত্র স্ক্লেরেনকামা দিলাম। এরপরে আসো বর্ণনা লিখব। তাহলে প্রথমে সংজ্ঞা দিছি, তারপরে চিত্র দিলাম, এখন আমি বর্ণনা দিব। এই যে প্যারেনকামার কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে ও জীবিত, এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি হয়, এদের কোষগুলো সমবেশী এবং পাতলা প্রাচীরযুক্ত, এদের ভিতরে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, উদ্ভিদের সব অংশে এদের পাওয়া যায়। এরা প্রধানত দুই প্রকার হয়, ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা। যদি প্যারেনকাইমার ভিতরে ক্লোরোফিল থাকে তাহলে তাদেরকে ক্লোরেনকাইমা বলা হয়, ক্লোরেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকে বলে তারা খাদ্য প্রস্তুতিতে অংশ নেয়। আবার কিছু কিছু জলজ উদ্ভিদের মধ্যে বায়ুকুঠুরি লক্ষ্য করা যায়, বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাগুলোকে এরেনকাইমা বলা হয়। এরা উদ্ভিদের দেহ গঠন করে, খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় এবং পরিবহনে অংশগ্রহণ করে। এইভাবে জাস্ট ইমাজিন করো, আমি প্রথমে সরল টিস্যুর সংজ্ঞা দিছি, তারপরে প্রকারভেদ দিয়ে প্যারেনকাইমার বর্ণনা নিচে দেওয়া হলো, তারপরে আমি চিত্র আঁকছি, তারপরে যখন এই স্টেপগুলো 7টা স্টেপে যখন আমি বর্ণনা দেব, আল্লাহু আকবার, তুমি এখানে সম্পূর্ণ নাম্বার, পূর্ণ নাম্বার পাবা ইনশাল্লাহ, 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 কোনো সন্দেহ নাই। জাস্ট বর্ণনাটা এমন হবে। এখন ধরো আমার কোলেনকাইমার বর্ণনা আসছে, এই যে সংজ্ঞা দিলাম, যে সকল স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম তাদেরকে সরল টিস্যু বলা হয়। কোলেনকাইমা এক ধরনের সরল টিস্যু। নিচে কোলেনকাইমার বর্ণনা দেওয়া হলো। কোলেনকাইমার চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, তারপর হচ্ছে বর্ণনা দিব যে কোলেনকাইমার টিস্যুর কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ এবং জীবিত, এদের কোষপ্রাচীর সেলুলোজে পেকটিন দ্বারা তৈরি হয়, এদের কোষগুলো সমবেশীয় নয় এবং পুরু প্রাচীরযুক্ত হয়, এদের ভিতরে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে, পাতা, শিরা এবং বোটা এবং নমনীয় কাণ্ডে এদেরকে পাওয়া যায়। এরা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ। দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য প্রস্তুত করা এদের কাজ। ব্যাস, আলহামদুলিল্লাহ, 3 3 পাবো ইনশাআল্লাহ। সেমভাবে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রেও একই কথা। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এখানে এসে ফাইবার এবং স্ক্লেরাইড সংক্রান্ত একটা অতিরিক্ত বর্ণনা দিব। ফাইবার এবং স্ক্লেরাইড, তো অতিরিক্ত বর্ণনাটা কি? ফাইবারটা কোথায় থাকে, স্ক্লেরাইড কোথায় থাকে, এটা একটু আমরা দেখি। ফাইবার কোথায় থাকে, ফাইবার এবং স্ক্লেরাইড, যেটা ফাইবারটা হচ্ছে তোমার কয়েক ধরনের ফাইবার আছে। জাস্ট হচ্ছে যেমন তোমাদের বইয়ের মধ্যে ফাইবার আছে হচ্ছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, আর হচ্ছে জাইলেম ফাইবার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা কোথায় করি, উপরের দিকে করি। ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার, আর একটা হচ্ছে সারফেস ফাইবার, সারফেস ফাইবার, আর একটা হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার বা কাস্টল তন্তু। তাহলে এই যে বাস্ট ফাইবার, যেটা বাস্ট ফাইবারটা হচ্ছে পাট, পাটের যে আঁশ আছে না, পাটের আঁশ, পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার। যত আঁশ আছে, তন্তু, সুতা, সুতা বানায় যেগুলা দিয়ে, আঁশ আছে যত, এই সবগুলো হচ্ছে ফাইবার। আর যত কার্ড আছে এটা হচ্ছে স্ক্লেরাইড, ঠিক আছে, মানে কাঠ জাতীয় আর কি। তাহলে পাট হচ্ছে বাস্ট ফাইবার। সারফেস ফাইবারের মধ্যে কি আছে? সারফেস ফাইবারের মধ্যে আছে হচ্ছে তুলা, 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 এবং ওই যে নারকেলের সুবরা আছে না, নারকেলের সুবরা, তুলা এবং নারকেলের সুবরা, নারকেলের সুবরা, হ্যাঁ, এটা হলো যারা ওই স্লাইড দেখবো লেখা আর বুঝবো না, নারকেলের সুবরা, না বুঝুক, এটা ঠিক করবো না, ক্লাস করতে হবে।
আর জাইলেম তন্তু যেটা বা কাষ্ঠল তন্তু যেটা, এটা হলো কাঠ। উদ্ভিদের যত কাঠ আছে এগুলো হলো জাইলেম তন্তু। আবার এই যে স্ক্লেরাইড যে আছে, স্ক্লেরাইডগুলো হচ্ছে কোথায় থাকে? স্ক্লেরাইড কোথায় থাকে? হ্যাঁ, এই যে কর্টেক্স ফল এবং বিস্তক যে বলা হয়েছে, এটার মধ্যে যে স্ক্লেরাইড এটার মধ্যেই থাকে, স্ক্লেরাইড এটার মধ্যে থাকে আর কি। তো এখন আমরা যখন হচ্ছে স্ক্লেরেনক্যামার বর্ণনা দিব, তখন আমরা অতিরিক্ত কিছু তথ্য দিব। সেই তথ্য হচ্ছে কি, যেমন হচ্ছে আমার স্ক্লেরেনক্যামার বর্ণনা চাইছে, তাহলে আমি সরল টিস্যুর সংজ্ঞা দিলাম, স্ক্লেরেনক্যামার বর্ণনা নিচে দেওয়া হলো, তারপর চিত্রটা দিলাম, এই যে কোষ প্রাচীর আর মৃত প্রোটোপ্লাজম এটা ইন্ডিকেট করে দিয়ে চিত্র স্ক্লেরেনক্যামা লিখলাম। তারপরে হচ্ছে আমি এটার মতো করে বর্ণনা দিব যে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না এবং কোষগুলো মৃত, এদের কোষপ্রাচীর লিগিনিন যুক্ত হয় এবং এরা সমবেশীয় নয়, এদের কোষপ্রাচীরগুলো অধিক পুরু হয়, এদের ভিতরে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, কর্টেক্স ফল এবং বিস্তকে এদের পাওয়া যায়। এরা দুই ধরনের হয়, ফাইবার এবং স্ক্লেরাইড। ফাইবার হচ্ছে বিভিন্ন ধরনের ফাইবার আছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার। বাস্ট ফাইবার হচ্ছে পাট, সারফেস ফাইবার হচ্ছে তুলা এবং নারকেলের সুবড়া, জাইলেম হচ্ছে কাষ্ঠতন্তু যেটা জাইলেম ফাইবার। আর স্ক্লেরাইডও হচ্ছে যে ফল এবং বীজত্বকে স্ক্লেরাইড পাওয়া যায়। আর দৃঢ়তা প্রদান করা এবং হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা স্ক্লেরেনক্যামার কাজ। ব্যাস, এভাবে যে বর্ণনা দিলে 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। তো আমরা এভাবেই পড়বো, এমনভাবে পড়ার চেষ্টা করব যাতে আমরা 3-এ 3 পাই, মানে একটা যেভাবে আমি আনসার করব, এবং হচ্ছে তোমাকে সবচেয়ে ব্যতিক্রমীভাবে আনসার করতে হবে, অমায়িকভাবে আনসার করতে হবে, ঠিক আছে? যতটা ব্যতিক্রম করা যায় সেভাবেই চেষ্টা করতে হবে। তো আশা করি আজকের টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো আমরা। তো এখান থেকে আমরা হচ্ছে একটু জাস্ট রিভাইসে যাই যে কী পড়লাম। আজকে আমরা নিউক্লিয়াসটা খুব ভালোভাবে পড়েছি, নিউক্লিয়াস পড়লাম, তারপর হচ্ছে ক্রোমোজোম পড়লাম, ক্রোমোজোমের বর্ণনা পড়লাম, তারপর হচ্ছে আমরা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু এগুলো একটু চিনলাম, সরল টিস্যু পড়লাম, জটিল টিস্যু সম্বন্ধে হালকা পড়তে এখনও পড়িনি, আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। এবং হচ্ছে আমরা এই যে প্যারেনক্যামা, কলেনক্যামা, স্ক্লেরেনক্যামা চিত্র আঁকা শিখলাম, ইন্ডিকেট করা শিখলাম, তারপরে এগুলার বর্ণনা পড়লাম, কিভাবে গ নাম্বার আসলে কতটা সুন্দর করে লিখব, এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য পড়লাম। তো এভাবেই তোমরা একটু পড়ার চেষ্টা করবা, বিশেষ করে ক্লাস যারা করতেছো তারা বুঝতেছো যে কতটা মজা লাগতেছে, হ্যাঁ। এবং যদি এটা একটা বোরিং ক্লাস, মানে যতগুলা অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে বোরিং হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় কোনো মজা দিয়ে পড়ানো যায় না, বাট এরপরেও আমি চেষ্টা করছি যে মানে যতটা সম্ভব বোঝানো যায়। আমি অন্য কোনো গল্প টল্প এখানে আনতে পারিনি, কারণ এটা একটা বোরিং চ্যাপ্টার, ঠিক আছে? আর যে পার্থক্যটা তোমাকে যেভাবে করে দিছি, জাস্ট অমায়িকভাবে পার্থক্য করা যাচ্ছে, আবার এই পার্থক্য অনুসারে আবার বর্ণনাগুলো আলাদাভাবে লেখা যাচ্ছে। তো আমার যে সহজ বায়োলজি বই যেটা আছে, বইটা এই বইটা যাদের কাছে আছে তোমরা তো জানো যে এখানে পার্থক্যগুলো, প্রত্যেকটা পার্থক্য এভাবে করা আছে। তো তোমরা যারা আমার কোর্সে আসো, আমার ক্লাস যারা করতেছো, এবং যাদের কাছে এই বইটা আছে তাদের কাছে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন হয়েছে, দুধে আলতার মিশ্রণ হয়ে গেছে, যে একে তো আমার ক্লাস করতেছো, পাশাপাশি বইটাও আছে, জাস্ট এনজয় ইয়োরসেলফ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।